Assalamu alaikum everyone. Welcome to our lecture 12. So, today, before starting the class, let's revise a little bit. আমরা A Portrait by James Joyce এই নভেলে আমরা এখন পর্যন্ত কি কি কভার করেছি সেটা আমরা রিভাইজ করব। তার সাথে আজকে আমরা আমাদের A Portrait-এর প্রথম ক্লাসে যে আর্টিকেল থেকে পড়া শুরু করেছিলাম সেই আর্টিকেলে আবার ফিরে যাব এবং সেখান থেকে কিছু জরুরি তথ্য আমরা নেব। আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন স্লাইড, পিডিএফ স্লাইড। এখানে এটা একটা আর্টিকেল, একটা জার্নাল। টাইটেল দেখতে পাচ্ছেন স্টাডি অফ স্টিফেন ডেডালাস, দ্য মেইন প্রোটাগনিস্ট অফ আ পোর্ট্রেট। তাহলে এই আর্টিকেলটার মূল বিষয়বস্তু হচ্ছে স্টিফেন ডেডালাস ক্যারেক্টার স্টাডি, ক্যারেক্টার অ্যানালিসিস। ক্যারেক্টারটা বোঝার জন্য আমাদেরকে হেল্প করবে। অলরেডি এর কিছু অংশ আমাদের কমপ্লিট করা, আমাদের এর লেকচার 10 মেবি, হ্যাঁ আমাদের ওখানে কমপ্লিট করা আছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা এই যে আর্টিকেলটা পড়ছি, এই আর্টিকেলের মেইন অথরকে ফাতেমে আজিজ মোহাম্মদী। উনি কোথা থেকে আসছেন? ইসলামিক আজাদ ইউনিভার্সিটি, ইরান। এখানে আমরা যখন অ্যাবস্ট্রাক্টটা পড়ছি, অ্যাবস্ট্রাক্টটা যখন পড়ছেন, অ্যাবস্ট্রাক্টটা পড়তে পড়তে আমাদের রিভিশনটা হয়ে যাবে। আজকে আমাদের সম্পূর্ণ ক্লাসটাই হচ্ছে এই আর্টিকেলের উপর বেস করে। এই আর্টিকেলের বিভিন্ন পার্ট আমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করব, অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করব। অ্যাবস্ট্রাক্টে কি লেখা আছে অন্যরা জয়েন করতে করতে আমরা আস্তে আস্তে সামনে আগাই। অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা শুরু করি। এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, আবার পড়ছি। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এই হচ্ছে আমাদের নতুন টেক্সট, নতুন নভেলের সম্পূর্ণ নভেলের নাম। আমরা পুরোটা বলবো না, একবার বলার পর আমরা সংক্ষেপে শুধু পরবর্তীতে আ পোর্ট্রেট বলতে হয়। আপনারা যখন কোনো অ্যাসাইনমেন্ট লিখবেন, প্রথমবার পুরো নভেলের নাম লিখতে হবে। একবার যদি পুরো নভেলের নাম লিখে ফেলেন, এর পরবর্তীতে যতবার নাম আসবে সংক্ষেপে আ পোর্ট্রেট লিখলেই হবে। আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান অর আ পোর্ট্রেট written in 1916, নভেলটা লেখা হচ্ছে 1916 সালে, is an autobiography and the first novel of the great Irish writer James Joyce। আমাদের যে লেখক তার প্রথম নভেল, এবং এটা হচ্ছে আত্মজীবনী নির্ভর উপন্যাস। মানে এই নভেলে আমরা প্রচুর পরিমাণে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট পাবো। মানে জেমস জয়েস রাইটার তার নিজের জীবনের উপর ভিত্তি করেই এই নভেলটা লিখছেন। ইট ইজ রিটেন ইন মডার্নিস্ট স্টাইল, এই নভেলটা মডার্ন স্টাইলে লেখা। কিভাবে আমরা এটা বলছি মডার্ন স্টাইলে লেখা, এটা কিন্তু আমরা আলোচনা করেছি, এটা আপনারা লেকচার 10-এ দেখে নেবেন। কেন আমরা বলছি আ পোর্ট্রেট ইজ আ মডার্ন নভেল, কেন আমরা বলছি এই নভেলটা মডার্ন স্টাইলে লেখা? সো ইট ক্যান বি কন্টেইন অফ সাম ক্যাটেগরি অফ রিয়েলিজম, ন্যাচারালিজম, মার্কসিজম। এই নভেলে আমরা রিয়েলিজম পাচ্ছি, ন্যাচারালিজম পাচ্ছি, মার্কসিজম পাচ্ছি, which aroused in mid to late 19th century। এটা গত শতকের আগের শতক, 19th সেঞ্চুরি তার শেষ দিক থেকে শুরু হচ্ছে, এবং এটার কালমিনেশন, জেনিথ, সবচেয়ে রিচ পর্যায়ে হচ্ছে এই 1916, এই সময়টা। বিশেষ করে 1916 এই টাইমটা আপনারা দেখেন, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো 18 সালে। নভেলটা লেখা হচ্ছে 1916 সালে, মানে যখন নভেলটা লেখা হচ্ছে তখন অলরেডি পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ চলছে। By reading all works of James Joyce is maybe commending oneself to an outstanding trickery world of chaos moss। জেমস জয়েসের উপন্যাস পড়া সত্যিই খুব কষ্টসাধ্য। জেমস জয়েস তার যে উপন্যাস ইউলিসিস,
এই ইউলিসিস নভেলটা বোঝে এরকম পৃথিবীতে লোক সংখ্যা খুব কম। তার আরেকটা, তার যে সর্বশেষ পাবলিশ নভেল ফিনেগানস ওয়েক, সেটা এতটাই কঠিন, হাতে গোনা কিছু মানুষ ছাড়া পৃথিবীতে এই নভেলের উপর আমরা এক্সপার্ট পাই না। সেই জন্য অনেকেই জেমস জয়েসের যে নভেল ইউনিভার্স অফ জেমস জয়েসেস নভেল, সেটাকে অনেকে বলে কেইঅসমস। ফিনেগানস ওয়েক, তার লাস্ট নভেলে আমরা এই শব্দটা পাই। কেওস মানে কি? কেওস মানে হচ্ছে বিশৃঙ্খলা। জেমস জয়েসের নভেলে আমরা সেই বিশৃঙ্খলার অস্তিত্ব পাই, যে মানুষ সবসময় শৃঙ্খলা পছন্দ করে, সমাজ শৃঙ্খলা পছন্দ করে, কিন্তু আনফর্চুনেটলি আওয়ার সোসাইটি ইজ নট ডিসিপ্লিনড এট অল। চারিদিকে শুধু কেয়াস, বিশৃঙ্খলা, which stands for poetic mastery that few writers have achieved. কিন্তু জেমস জয়েস তার নভেলের মধ্য দিয়ে একটা পোয়েটিক মাস্টারি, উনাকে আমরা বলতে পারি হি ইজ আ পোয়েট অফ নভেলস। নভেলের মধ্যে যে কাব্যিক আবহ তৈরি করা যায়, কবিতার মতো চমৎকার এক আবহ তৈরি করা যায়, সেটা জেমস জয়েসের নভেল পড়লে আমরা বুঝতে পারি। উনার উনার যে পোয়েটিক মিস্ট্রি, ইট ইজ রিয়েলি অ্যামেজিং, অ্যাপ্রিসিয়েটেবল। ইন দিস স্টাডি, আমরা যে আর্টিকেলটা আজকে পড়ছি ইন ডেপথ, ইট অ্যাটেম্পটেড ইজ মেড টু সার্ভে মেইন প্রোটাগনিস্ট। আমরা অ্যানালিসিস করব, আমরা সার্ভে করব দ্য মেইন প্রোটাগনিস্ট, আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান। আ পোর্ট্রেট নভেলের আমাদের যে মেইন ক্যারেক্টার স্টিফেন ডেডালাস, তাকে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশনটা পড়েছিলাম, তবে পুরোটা পড়িনি। আপনারা যদি লেকচার 10টা ফলো করেন তাহলে ওখানে দেখবেন আমরা কিছু জিনিস অ্যাভয়েড করেছিলাম। যে পার্টটা আমরা স্কিপ করেছিলাম, আজকে ওটা আমরা পড়ব। James Joyce was born in Dublin 1882, became one of the most important writers that we've ever known. এটা অলরেডি আমাদের ডিসকাস করা আছে। He was son of a genius but incompetent father. এটাও আমরা জানি যে জেমস জয়েসের সাথে তার বাবার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল না। বাবার সম্পর্কে, তার নিজের বাবার সম্পর্কে তার যে ধারণা, সেটা মোটেও সম্মানজনক ছিল না। বাবার প্রতি তার যে খুব বেশি সম্মান ছিল তা কিন্তু না, কারণ জেমস জয়েসের দৃষ্টিতে তার বাবা ছিলেন একজন ব্যর্থ পুরুষ, অ্যান ইনকম্পিটেন্ট পারসন। অনেক বড় বড় কথা বলতেন, হি ওয়াজ এ জিনিয়াস বাট নট আ প্র্যাকটিক্যাল পারসন। সেই তার ব্যর্থ বাবার একটা প্রতিচ্ছবি উনি তুলে ধরেছেন এই পোর্ট্রেট নভেলে। এই নভেলেই আমরা তার বাবা কেমন ছিলেন, তার বাবার একটা অদ্ভুত প্রতিচ্ছবি আমরা পাই স্টিফেন ডেডালাসের বাবা সাইমন ডেডালাসের মধ্যে। সাইমন ডেডালাস, এই যে আমাদের আ পোর্ট্রেট নভেলের যে মেইন ক্যারেক্টার স্টিফেন ডেডালাস, তার যে বাবা সাইমন ডেডালাস, আমরা তো অলরেডি এটা মোটামুটি এস্টাবলিশ যে স্টিফেন ডেডালাস সে আর কেউ না, আমাদের রাইটার জেমস জয়েস হিমসেলফ। জেমস জয়েস ইজ স্টিফেন ডেডালাস, স্টিফেন ডেডালাস ইজ জেমস জয়েস। সেই ক্ষেত্রে স্টিফেন ডেডালাসের যে বাবা সাইমন ডেডালাস, উনি কে? উনি আর কেউ না, জেমস জয়েসের বাবা। এই বিষয়টা আমরা একটু নিশ্চিত করি। এই বিষয়টা তো আপনারা আশা করি পরিষ্কার। এখানে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের আ পোর্ট্রেট নভেলের যে মেইন ক্যারেক্টার, উনি আর কেউ নন, জেমস জয়েস হিমসেলফ। আমরা যদি স্টিফেন ডেডালাসকে বুঝতে পারি তাহলে আমরা জেমস জয়েসকেই বুঝতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে স্টিফেন ডেডালাসের বাবা সাইমন ডেডালাস, উনি আর কেউ নন বাস্তব জীবনে জেমস জয়েসের যে বাবা, উনার প্রতিচ্ছবি। জেমস জয়েস আমাদের যিনি নভেলিস্ট রাইটার, উনার বাবা কেমন ছিলেন সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই নভেলে সাইমন ডেডালাস আছে, স্টিফেন ডেডালাসের বাবা আছে, ওনাকে স্টাডি করলেই আমরা বুঝতে পারবো। এখন এইখানে একটা লাইন আমরা স্কিপ করেছিলাম, এটা আজকে আমাদের ফোকাস। স্টিফেন ডেডালাসকে বলছে অ্যাজ আ ম্যান, সরি হাইলাইট করছি, আপনারা একটু দেখেন। স্টিফেন ডেডালাস, স্টিফেন ডেডালাস সম্পর্কে কি কথা আছে, এটা আমরা স্কিপ করেছিলাম, সেই লাইনটা এখন আমরা ফোকাস করছি। Stephen Dedalus, who is appeared in the story as the protagonist and anti-hero.
অ্যান্টাই হিরো। আমাদের যে মেইন ক্যারেক্টার স্টিফেন ডেডালাস, তাকে কিন্তু আমরা কখনোই হিরো বলতে পারবো না। ট্র্যাডিশনাল সেন্সে আমরা তার মধ্যে হিরোর কোনো গুণাবলী আমরা পাচ্ছি না। স্টিফেন ডেডালাস, হি ইজ অ্যান অ্যান্টি হিরো। আপনি অ্যান্টি হিরো বলতে পারেন, অ্যান্টাই হিরো বলতে পারেন, দুটোই কারেক্ট, একটা আমেরিকান একটা ব্রিটিশ। স্টিফেন ডেডালাস তাকে আমরা বলছি অ্যান্টাই হিরো। অ্যান্টাই মানে কি? বিপরীত, মানে বিপরীত হিরো, বিপরীত নায়ক। মানে স্টিফেনকে আমরা গতানুগতিক দৃষ্টিভঙ্গিতে তাকে হিরো বলতে পারি না। স্টিফেন ডেডালাস ইজ অ্যান অ্যান্টাই হিরো। অ্যান্টাই হিরো মানে কি? একটু পরেই এটার ব্যাখ্যা আছে। যে অ্যান্টাই হিরো একটা টার্ম, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। কেউ কি আন্দাজ করতে পারবেন অ্যান্টাই হিরো মানে কি হতে পারে? কি হতে পারে জান্নাতুল, অ্যান্টাই হিরো মানে কি হতে পারে? নুসরাত জাহান লিয়ান, অ্যান্টাই হিরো মানে কি হতে পারে? আহ, স্যার, যার মধ্যে হিরোর গুণাবলী নেই কিন্তু তার মধ্যে ভিলেনও না আসে, কিন্তু হিরোর গুণাবলী থাকে না। তাহলে তো ভিলেনই বলতে পারতো, তাহলে কেন বললো স্যার ওটাকে অ্যান্টাই তাহলে হিরো? ম্যাকাভিলেন বলা যাবে। ম্যাকাভিলেন এটা অন্যটা। ম্যাকাভিলেন ক্যারেক্টারিস্টিক এর না না মধ্যে না না পড়ে, না, যেটা লিয়ান বললো। না না, যেটা লিয়ান বললো। ম্যাকাভিলেনটা অন্য টার্ম। ওটা আমরা পরে যদি কখনো সুযোগ পাই ডিসকাস করবো। ম্যাকাভিলেনের ক্যারেক্টারিস্টিক্স আমরা একটা ক্যারেক্টার পেয়েছি অলরেডি, ম্যান এন্ড সুপারম্যানে। দেখি আপনারা মনে করতে পারেন কিনা। ম্যান এন্ড সুপারম্যানে আমাদের একটা ক্যারেক্টার ছিল যার মধ্যে আমরা ম্যাকাভিলেন ক্যারেক্টারিস্টিক্স পেয়েছিলাম। ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার্স ইন ম্যান এন্ড সুপারম্যান। স্যার এটাতে অ্যাম ছিল। অ্যান হোয়াইটফিল্ড, ওর মধ্যে আমরা কিছু ম্যাকাভিলেন কোয়ালিটি পাই। আচ্ছা, ওটা এখন আমাদের ফোকাস না, এখন আমাদের ফোকাস হচ্ছে অ্যান্টাই হিরো। এটার মানে কি? এটা দেখেন সামনে একটা লাইনে কিছুটা আমাদের আন্দাজ দেয়া আছে। অ্যান্টাই হিরো মানে কি? এই যে এখানে সবকিছু দেখেন, নিয়ে বিপরীত প্রতিক্রিয়া আছে তার মধ্যে। হ্যাঁ এটা দেখেন জন অ্যাব্রামস তার তার রেফারেন্সে একটা ব্যাখ্যা দেয়া আছে। হু ইজ অ্যান্টাই হিরো? অ্যান্টাই হিরো আমরা কাকে বলি? হু ইজ দ্য চিফ পার্সন ইন মডার্ন নোভেল? অ্যান্টাই হিরো আমরা পাই শুধুমাত্র মডার্ন, আধুনিক নভেলগুলোতে। whose character is widely discrepant from that of traditional protagonist or hero, যেটা লিয়ান এইমাত্র বললো, যে যাতে যার মধ্যে ট্র্যাডিশনাল হিরোইক কোয়ালিটি আমরা পাই না। মানে গতানুগতিক ধারায় আমরা তাকে হিরো বলতে পারবো না। মানে 8-10টা হিরোর মতো আমরা তাকে হিরো বলতে পারবো না। ইনস্টেড অফ ম্যানিফেস্টিং লার্জনেস, ডিগনিটি অ্যান্ড হিরোইজম, গতানুগতিক যারা হিরো, ট্র্যাডিশনাল হিরো, তাদের মধ্যে আমরা কিরকম কোয়ালিটি পাই? লার্জনেস। লার্জ মানে হচ্ছে বিশালতা। এখানে মানে ফিজিক্যাল লার্জনেস এর কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে স্পিরিচুয়াল, মেন্টাল লার্জনেস, যার মনটা অনেক বড়। সাধারণত হিরো আমরা কাদেরকে বলি? যাদের মনটা অনেক বড়, মাইন্ড ইজ লার্জ। ডিগনিটি, যার হিরো আমরা কাকে বলি? যার মধ্যে একটা সেলফ ডিগনিটি, একটা সম্মান আছে তার মধ্যে। আর হচ্ছে পাওয়ার, ক্ষমতা, শক্তি। হিরো বলতেই আমরা বুঝি সামওয়ান হু ইজ স্পিরিচুয়ালি লার্জ, মানে মনের দিক থেকে বিশাল, ফুল অফ ডিগনিটি, যার মধ্যে সম্মান, আত্মসম্মান আছে এবং সম্মান তার বিদ্যমান, অ্যান্ড পাওয়ার, তার মধ্যে শক্তি আছে। হিরো বলতেই আমরা বুঝি লার্জনেস, ডিগনিটি অ্যান্ড পাওয়ার। তাহলে ইন কন্ট্রাস্ট, তার বিপরীতে দ্য অ্যান্টাই হিরো, আমরা অ্যান্টাই হিরো কাকে বলবো? দ্য অ্যান্টাই হিরো লাইক স্টিফেন ডেডলাস, আমাদের আ পোর্ট্রেট, এই নভেলের যিনি মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট স্টিফেন ডেডলাস, তাকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? আমরা তো মোটামুটি নভেল সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া আমরা পাই। আমাদের জেমস জয়েস তার নিজেকেই তো তুলে ধরছেন স্টিফেন ডেডলাসের মধ্যে। তাহলে স্টিফেন ডেডলাসের কেমন প্রতিচ্ছবি আমরা পাচ্ছি? আমরা স্টিফেন ডেডলাসকে পাচ্ছি ভেরি নার্ভাস, ভেরি উইক, ভেরি ইন্ট্রোভার্ট, ভেরি সেলফিশ, হি ইজ এ সিনার, প্রচুর পাপ করে, দেন ফ্যানাটিক, দেন সাডেনলি, হঠাৎ করে যেরকম সে ধর্ম কর্ম শুরু করে, যেরকম তোড়জোড়ের সাথে, সেরকম হঠাৎ করেই সে ধর্ম ছেড়ে দেয়, ধর্ম ত্যাগ করে। মানে হি ইজ নট কনসিস্টেন্ট ইন হিজ বিলিফ।
মানে ওর মধ্যে আমরা কোনো মেন্টাল স্ট্রেংথ পাই না। সবার শেষে স্টিফেন ডেডালাস যখন সিদ্ধান্ত নিল যে তাকে শিল্পী হইতেই হবে এবং শিল্পী হইতে হলে তাকে তার ফ্যামিলি, দেশ সবকিছু ছাড়তে হবে। এখন যে মানুষটা তার স্বার্থসিদ্ধির জন্য তার পরিবারকে ছেড়ে যেতে পারে, পরিবার সে যেমনই হোক, হয়তো সে অজুহাত দিবে আমার ফ্যামিলি স্বাস্থ্যকর না, মাই ফ্যামিলি ইজ টক্সিক। অনেকে বলে বলে থাকে, দেখবেন আপনার ফ্রেন্ডদের মধ্যেই, যে আমার এই ফ্যামিলির সাথে আমার যোগাযোগ রাখার কোনো মানে হয় না, আমার এই ফ্যামিলি টক্সিক, এরা আনহেলদি পরিবেশ। মনে দেখবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যেই পাবেন এদের কথা হচ্ছে এই পরিবার থেকে যত তাড়াতাড়ি তারা সেপারেট হতে পারে। অনেকে দেখবেন বিয়ে শাদীর পরে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ফ্যামিলির সাথে সেপারেশনটা এনশিওর করে। স্টিফেন ডেডালাস ইন অর্ডার টু বি অ্যান আর্টিস্ট অফ রাইটিং, সে লেখক হওয়ার জন্য সে তার ফ্যামিলির সাথে সম্পর্ক ছেদ করছে। এটা অবশ্যই সেলফিশ একটা কোয়ালিটি। মানে স্টিফেন ডেডালাস সম্পর্কে আমরা আসলে ভালো পজিটিভ কোনো ইমেজ কিন্তু এখনো পর্যন্ত পাইনি। আ ভেরি উইক পারসন। তার মানে স্টিফেন ডেডালাসের মধ্যে আমরা না পাই লার্জনেস, মনের দিক থেকে তো বিশাল নাই, ভেরি সেলফিশ। ডিগনিটি, তার মধ্যে ডিগনিটি তো আমরা ওইভাবে পাইও না। অ্যান্ড স্যার ওর ফ্যামিলিটা যদি ফ্রেন্ডলি হতো তাহলে তো ফ্যামিলি ছাড়া ডিসিশনটা নিতই না। হ্যাঁ, এখন তাহলে ফ্যামিলি সবাই তো ফ্রেন্ডলি না সবার বলেই, বেনিফিটটা চায়, সেই অনুযায়ী তো সবাই সেলফিশ। হ্যাঁ, এখন ট্র্যাডিশনাল হিরো সে, তাকে কিন্তু আমরা আমরা আমাদের যে ট্র্যাডিশনাল হিরো গুলো আমরা পাই নভেলে, তারা কিন্তু সেলফিশ না। হিরো বলতেই আমরা বুঝি দ্যাট পারসন ইজ ব্রড মাইন্ডেড, ওপেন মাইন্ডেড। স্টিফেন ডেডালাস কেমন, তার এই যে কয়েকটা কোয়ালিটি এখানে লেখা আছে। স্টিফেন ডেডালাস ইজ পেটি, ignominious, passive, clownish or dishonest. এই বিষয়ে কে কমেন্ট করছেন? অ্যাব্রামস। অ্যাব্রামস তার একটা জার্নাল রিসার্চ আর্টিকেলে উনি এস্টাবলিশ করছেন যে জেমস জয়েসের স্টিফেন ডেডালাস এই ক্যারেক্টারটা হচ্ছে পেটি। পেটি, পেটি মানে কি? পেটি শব্দের অর্থ হচ্ছে ছোট। ছোট, পেটি মানে হচ্ছে ছোট, মানে সে হচ্ছে মন মানসিকতার দিক থেকে একটু ছোট, হীনমন্য। পেটি বলতে এখানে বোঝাচ্ছে হীনমন্যতা আছে তার মধ্যে। ইগনোমিনিয়াস, ইগনোমিনিয়াস শব্দটার অর্থ হচ্ছে ডিসগ্রেসফুল, লজ্জাজনক। জেমস জয়েসের প্রোটাগনিস্ট স্টিফেন ডেডালাস, সে তার জীবনে কিছু সিদ্ধান্ত নিয়েছে, এগুলো মোটেও সম্মান নিয়ে আসে না, মোটেও গৌরবের কোনো বিষয় না, লজ্জার বিষয়। ইগনোমিনিয়াস, প্যাসিভ। হিরো সবসময় হয় হচ্ছে অ্যাক্টিভ, এক্সট্রোভার্ট। আমাদের স্টিফেন ডেডালাস সে কিন্তু প্যাসিভ, ইন্ট্রোভার্ট। ক্লাউনিশ, স্টিফেন ডেডালাসের মধ্যে একটা ক্লাউনিশ ব্যাপার আছে, একটা মানে ওর মধ্যে যে ডিগনিটির ব্যাপারটা, এটা ওইভাবে আমরা পোর্ট্রে হতে দেখি না। এন্ড ফাইনালি ডিসঅনেস্ট, স্টিফেন ডেডালাস সে মিথ্যা বলে, সে তার ফ্যামিলির সাথে বিট্রে করে, এরকম কিছু নেগেটিভ ট্রেটস, নেগেটিভ কোয়ালিটি আমরা স্টিফেন ডেডালাসের মধ্যে পাচ্ছি। তাহলে স্টিফেন ডেডালাস ইজ নট আ কনভেনশনাল হিরো। স্টিফেন ডেডালাস সে কিভাবে এস্টাবলিশ হচ্ছে? স্টিফেন ডেডালাস ইজ এস্টাবলিশ অ্যাজ অ্যান অ্যান্টাই হিরো। এখন আমরা এই অ্যাব্রামসের যে কোটটা, এটা আমরা আবার মন দিয়ে একটু দেখি, ভেরি ইম্পর্টেন্ট। স্টিফেন ডেডালাস ক্যারেক্টারটা বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। স্টিফেন ডেডালাস সম্পর্কে কি বলছে এখানে? স্টিফেন ডেডালাস ইজ the chief person in the modern novel, chief person in the modern novel whose character is widely discrepant from that of traditional protagonist or hero. এই শব্দটা, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে আমাদের এই নভেলের মেইন ক্যারেক্টার স্টিফেন ডেডালাসের মধ্যে আমরা গতানুগতিক হিরোর কোনো গুণাবলী আমরা পাই না। ট্র্যাডিশনালি আমরা যাকে হিরো বলি, সেই হিরোইক কোয়ালিটিস, হিরোর গুণাবলী আমরা কোনোটাই স্টিফেন ডেডালাসের মধ্যে পাই না।
সেটা আরেকটু ক্লিয়ার হচ্ছে এখানে। Instead of manifesting largeness, dignity, power or heroism, হিরোর কি কি কোয়ালিটি থাকা প্রয়োজন? এখানে ফর এক্সাম্পল 3-4টা কোয়ালিটি আমরা পাচ্ছি। লার্জনেস, মনের দিক থেকে হবে ব্রড মাইন্ডেড, ওপেন মাইন্ডেড, মনটা হবে বিশাল। হিরোর ডিগনিটি থাকবে, সম্মান থাকবে। পাওয়ার, শক্তি থাকবে, নট অনলি ফিজিক্যাল স্ট্রেংথ বাট অলসো মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তি। অর হিরোইজম, তার মধ্যে একটা বীরত্ব থাকবে। তাহলে এই 3-4টা কোয়ালিটি আমাদের ট্র্যাডিশনাল হিরোদের মধ্যে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই নভেলের মূল চরিত্র, তার মধ্যে আমরা এইসব গুণাবলীর একটাও খুঁজে পাই না। ইন অ্যান্টাই হিরো লাইক স্টিফেন ডেডালাসের মতো একজন অ্যান্টাই হিরো, তার মধ্যে আমরা কি কোয়ালিটি পাচ্ছি? হি ইজ পেটি, ignominious, passive, clownish or dishonest। মানে সম্পূর্ণ উল্টো। হিরোর হওয়া উচিত ওপেন মাইন্ডেড, স্টিফেন ডেডালাস হচ্ছে সেলফিশ। হিরোর হওয়া উচিত ফুল অফ ডিগনিটি, সম্মান থাকতে হবে। আর স্টিফেন ডেডালাস সে যা করে বেশিরভাগই হচ্ছে লজ্জাজনক। হিরো হবে হচ্ছে অ্যাক্টিভ, অ্যান্টাই হিরো স্টিফেন ডেডালাস ইজ প্যাসিভ। হিরোর মধ্যে একটা ব্যক্তিত্ব থাকে, পার্সোনালিটি থাকে। হিরো হ্যাজ আ হিরোইক পার্সোনালিটি, একটা পার্সোনালিটি থাকে, কিন্তু আমাদের স্টিফেন ডেডালাসের মধ্যে আমরা পাই হচ্ছে ক্লাউনিশ পার্সোনালিটি। অ্যান্ড হিরোর মধ্যে একটা সততা থাকে। হিরো মানেই হচ্ছে আমরা চিন্তা করি হিরো ইজ অলওয়েজ ফুল অফ ইন্টিগ্রিটি, অনেস্টি। হিরোর মধ্যে অনেস্টি আমরা খুঁজি। আর অ্যান্টাই হিরো, হি ইজ মোস্ট অফ দ্য টাইম ডিসঅনেস্ট। তাহলে এই কোয়ালিটি যখন আমরা অলরেডি কিন্তু গত 2 লেকচারে আমরা এস্টাবলিশ হয়ে গেছে যে স্টিফেন ডেডালাস ইজ অ্যান অ্যান্টাই হিরো। আজকে শুধু আমরা এই টার্মটা এস্টাবলিশ করলাম, স্টিফেন ডেডালাস ইজ অ্যান অ্যান্টাই হিরো। সেই হিসেবে আমরা লর্ড জিম সম্পর্কে কি বলতে পারি? জোসেফ কনরাডের নভেল লর্ড জিমের জিম সম্পর্কে। জিম নিজেকে সবসময় চাইতো হিরো হিসেবে এস্টাবলিশ করতে, কিন্তু আলটিমেটলি ওর মধ্যে আমরা কিছু অ্যান্টাই হিরোইক কোয়ালিটি পাই। যদিও জিম ট্রাইড হিজ বেস্ট টু বিকাম আ ট্র্যাডিশনাল কনভেনশনাল হিরো, সে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছিল অ্যাজ এ ট্র্যাডিশনাল হিরো, কিন্তু ওর মধ্যে আমরা অ্যান্টাই হিরো কোয়ালিটি বেশ কিছু পাই। এখন আমরা আরেকটু পেছনে যাই। জর্জ বার্নার্ড শ তার ম্যান অ্যান্ড সুপারম্যান ড্রামা নাটক, আমাদের প্রথম যে নাটকটা, সেই নাটকের মেইন মেল প্রোটাগনিস্ট, আমাদের যে নায়ক জন জ্যাক ট্যানার, তাকেও কিন্তু আমরা ট্র্যাডিশনাল হিরো পুরোপুরি বলতে পারি না। তার মধ্যেও কিন্তু কিছুটা অ্যান্টাই হিরোইক কোয়ালিটি বিদ্যমান। ট্যানার, জিম দুজনের মধ্যে আমরা অ্যান্টাই হিরোইক কোয়ালিটি পাই। এখন এদের দুজনকে অতিক্রম করে স্টিফেন ডেডালাসের মধ্যে আমরা সবচেয়ে বেশি অ্যান্টাই হিরোইক কোয়ালিটি দেখতে পাচ্ছি। এর থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমাদের এই কোর্সে ইন 20th সেঞ্চুরি লিটারেচার 2 আমরা একটা নাটক পড়ছি, 3টা নভেল পড়ব। একটা নাটক 3টা নভেল, অলরেডি আমাদের 2টো নভেল কমপ্লিট মোটামুটি। লর্ড জিম ডান, আর এটা মোটামুটি ডান, আ পোর্ট্রেট। এই দুটাতে আমাদের যে মেইন প্রোটাগনিস্ট, মেল পুরুষ প্রধান চরিত্র, তাদের মধ্যে কিন্তু আমরা ট্র্যাডিশনাল হিরোইক কোয়ালিটি পাই না। এর থেকে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারছেন যে মডার্ন 20th সেঞ্চুরি নভেল ও ড্রামায় আমাদের মূল চরিত্র তারা কিন্তু ট্র্যাডিশনাল হিরো হয় না। মডার্নিস্ট নভেলের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এটাই যে মেইন মেল প্রোটাগনিস্ট, হি ইজ নট আ কনভেনশনাল হিরো। ট্র্যাডিশনাল হিরো আপনি মডার্ন নভেল বা মডার্ন ড্রামায় পাবেন না। মডার্ন ড্রামার মূল চরিত্র সে হবে সাম সর্ট অফ অ্যান্টাই হিরো। দেখবেন মূল চরিত্র সে স্বার্থপর, হীনমন্য, তার মধ্যে গৌরব করার খুব বেশি কিছু পাবেন না। কিছু কিছু কাজ করবে সেটা সে লজ্জাজনক, এবং সে হবে ইন্ট্রোভার্ট, চাপা স্বভাবের, প্যাসিভ, ক্লাউনিশ। কখনো কখনো দেখবেন সে ডিসঅনেস্টির পরিচয় দিচ্ছে। এটা
এই টার্মটা অ্যান্টাই হিরো, এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ফাইনালের জন্য, এটা মাথায় রাখবেন, অ্যান্টাই হিরো। এখন এইটা মোটামুটি আমাদের এস্টাবলিশ, সেটা হচ্ছে আমরা ট্যানারের মধ্যেও কিছু অ্যান্টাই হিরো কোয়ালিটি পাচ্ছি, জিমের মধ্যেও পাচ্ছি আরেকটু বেশি, সবচেয়ে বেশি পাচ্ছি স্টিফেন ডেডালাসের মধ্যে। জেমস জয়েস মানেই হচ্ছে স্টিফেন ডেডালাস, আমরা স্টিফেন ডেডালাসকে চিনতে পারলেই জেমস জয়েসকে চিনতে পারছি। তার মানে তার মানে জেমস জয়েস নিজেকে কিন্তু ট্র্যাডিশনাল হিরো দাবি করছেন না। জেমস জয়েস স্বীকার করে নিচ্ছেন উনি নিজেও একজন অ্যান্টাই হিরো ইন রিয়েল লাইফ। আচ্ছা, এখন আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করি। এটি কিন্তু অলরেডি আমাদের ডিসকাসড হয়ে গেছে, আমরা রিভিশন করলাম। আজকে আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করব স্টিফেন ডেডালাস চরিত্রটা। যেহেতু আমাদের এই আর্টিকেল যেটা আমরা পড়ছি মন দিয়ে, এটা আপনাদের এই পোর্ট্রেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল, এটা আপনাদের মাস্ট পড়তেই হবে পুরাটা। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনাদের এই আর্টিকেল থেকেই আসবে, যা কিছু কোয়েশ্চেন হবে ফাইনালের পোর্ট্রেট থেকে এই আর্টিকেল থেকেই মূলত আসবে। আমাদের আর্টিকেলের টাইটেল কি ছিল? টাইটেল ছিল স্টাডি অফ স্টিফেন ডেডালাস। আমরা স্টিফেন ডেডালাস সম্পর্কে আরো জানার চেষ্টা করব। কেন জানার চেষ্টা করব কেউ কি বলতে পারেন? পায়েল বলেন তো, উম্মে সালেহা। এই যে আমরা স্টাডি করব, স্টাডি অফ স্টিফেন ডেডালাস, এটা করে আমাদের ফায়দা কি, লাভ কি? স্যার ওর যে স্যার আমি বুঝে বলতে পারছি না, আমাদের ওর ক্যারেক্টারটা আরো ভালো করে ফোকাস করার জন্য ও যে 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 সিনারগুলো করে তারপর ওগুলো থেকে বের হয়ে আসতে চায়। আরেকটু চিন্তা করেন, আরেকটু বাস্তবতার সাথে চিন্তা করেন। কেন স্টিফেন ডেডালাস চরিত্রটা বুঝতে হবে? গত দুই ক্লাসে মোটামুটি আমরা কি এস্টাবলিশ করেছি যে স্টিফেন ডেডালাস আর কেউ না, Because Stephen Dedalus represent by established a common man. আপনি আমি, কমন ম্যান, অর্ডিনারি পার্সন। স্টিফেন ডেডালাসকে বুঝতে পারলেই আমরা আমাদেরকে বুঝতে পারবো, আমাদের যে মানসিক সমস্যা, আমাদের দ্বন্দ্ব, আমাদের কনফিউশন। এই যে একটু আগে বললাম স্টিফেন ডেডালাস হচ্ছে স্বার্থপর, আরে আপনি আমি আমরা সবাই স্বার্থপর। আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা স্বার্থপর, আমরা জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা অসৎ, আমরা মিথ্যা বলি, আমরা বিট্রে করি, চিট করি নিজেদের প্রয়োজনে। আমরা আমাদের জীবনে কিছু কিছু কাজ করি যার জন্য আমরা লজ্জিত, ডিসগ্রেসড। আমাদের জীবনে কিন্তু দেখবেন সাধারণ মানুষের জীবনে গৌরবের চাইতে লজ্জার পরিমাণ কিন্তু বেশি। তারপর আমরা বেশিরভাগ মানুষই, আমরা যতই পটপট করি না কেন, যতই দেখবেন সবচেয়ে এক্সট্রোভার্ট যে, তার মধ্যেও কিছু চাপা ব্যাপার আছে। যাকে আমরা 100% এক্সট্রোভার্ট বলি, তার মধ্যেও কিছু ইন্ট্রোভার্ট কোয়ালিটি আছে, এবং সে দেখবেন শুধু কথাই বলে, কাজের কাজ কিছু করে না। দেখবেন যারা বেশি কথা বলে তারা কাজ খুব কম করে, মানে অ্যাক্টিভিটির দিক থেকে তারা হচ্ছে প্যাসিভ। আপনি আমি, আমাদের মধ্যে এই কোয়ালিটিটা আছে, পাবেন দেখবেন, প্যাসিভ। এই হচ্ছে অ্যান্টাই হিরো ব্যাপারটা। শেষমেশ যে কথাটা আপনাদের ক্লু দিচ্ছি সেটা হচ্ছে আপনি আমি, আমরা সবাই অ্যান্টাই হিরো। আমরা আসলে আমাদেরকে বুঝতে চাই, নিজেদেরকে বুঝতে চাই। আমরা যদি স্টিফেন ডেডালাসকে স্টাডি করি, ইফ উই স্টাডি স্টিফেন ডেডালাস, তাহলে আমরা জেমস জয়েসকে চিনতে পারবো। জেমস জয়েস আমাদের যে নভেলিস্ট, রাইটার, উপন্যাসিক, জেমস জয়েসকে চিনতে পারবো, ওনার মেন্টালিটি, সাইকোলজি সম্পর্কে জানতে পারবো, আর আমাদের সম্পর্কেও জানতে পারবো। অ্যাট দ্য সেম টাইম উই উইল লার্ন অ্যাবাউট আওয়ারসেলফ, মানে নিজেদেরকে বোঝার জন্য, আমাদের নিজেদের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য আমাদের স্টিফেন ডেডালাসকে স্টাডি করা উচিত। আমরা ইন্ট্রোডাকশনটা আমাদের গত ক্লাসের আগের ক্লাসে পড়েছি, সামারিটাও ডান, এই পর্যন্ত ডান। আজকে আমরা শুরু করব এখান থেকে, পেজ 2 এই আর্টিকেল থেকে। এই আর্টিকেলের একটা ভিডিও আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা আছে,
দ্য মিথ অফ ডেডালাস, খুব চমৎকার একটা টেডএক্স ভিডিও, এটা আপনারা আবার দেখে নেবেন। এখানে আমরা ডেডালাসের রূপকথা, গ্রিক মিথোলজি, গ্রিক রূপকথায় ডেডালাস নামে একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা আমাদের বোঝা জরুরি। কেন বোঝা জরুরি? কারণ আমাদের মেইন ক্যারেক্টার স্টিফেনের সারনেম হচ্ছে ডেডালাস। এই ডেডালাস কোথা থেকে আসলো? গ্রিক ক্যারেক্টার ডেডালাস থেকে। আমরা একটু পড়ি এই আর্টিকেলটা আস্তে আস্তে। The basic myth that is prevalent in portrait. পোর্ট্রেট আমাদের এই নভেলে যে মূল রূপকথা, আপনাদের যদি স্মরণে থাকে তাহলে আমরা জেমস জয়েসের দুইটা অস্ত্রের কথা বলেছিলাম। টু ওয়েপন হি ইউজড টু রাইট হিজ মডার্নিস্ট নভেলস। উনি দুইটা অস্ত্র ইউজ করেছেন। অস্ত্র নাম্বার 1 স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। ওয়েপন নাম্বার 2 মিথোলজি। পোর্ট্রেটের দুইটাই উনি খুব সাফল্যের সাথে ব্যবহার করেছেন। স্ট্রিম অফ কনসিয়াসনেস তো আমরা অলরেডি আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব মিথোলজি, রূপকথা। পোর্ট্রেট নভেলে যে রূপকথার রেফারেন্স এখানে দেয়া আছে সেটা কি? The basic myth that is prevalent in portrait is the Greek legend of the escape from the island of Crete by Daedalus. রূপকথাটা কি আমি হাইলাইট করছি, কাগজ কলম থাকলে লিখে রাখেন। The Greek legend, একটা গ্রিক রূপকথা, গ্রিক কিংবদন্তি, of the escape from island of Crete. এটা হচ্ছে একটা পালানোর রূপকথা। কে পালাচ্ছে এটা একটু পরে আসছে। পালানো ফ্রম ক্রিট দ্বীপপুঞ্জ থেকে। ক্রিট নামে একটা গ্রিসে একটা দ্বীপ আছে ক্রিট, সেই দ্বীপ থেকে পালাচ্ছে। কে পালাচ্ছে? ডেইডালাস এন্ড হিজ সান ইকারাস। ইকারাস নামটা আপনাদের অনেকের পরিচিত থাকতে পারে। ইকারাস, ডেইডালাস এন্ড হিজ সান ইকারাস। ডেইডালাস আর ইকারাস বাবা ছেলে, এরা দুইজন ক্রিট নামের একটা দ্বীপ থেকে পালিয়ে যায়। তারা সেই দ্বীপে বন্দী ছিল, তারা পালিয়ে যায়। এই যে পালানোর গল্পটা, এটা হচ্ছে গ্রিক রূপকথার একটা গুরুত্বপূর্ণ গল্প। ডেইডালাস কে ছিল? ডেইডালাস ওয়াজ এ গ্রেট আর্কিটেক্ট। ডেইডালাস উনি একাধারে শিল্পী ছিলেন, পেইন্টার ছিলেন, স্কাল্পচার ছিলেন, ইভেন আর্কিটেক্ট, মানে খুবই গুণী একজন শিল্পী ছিলেন। তবে ওনার মূল কৃতিত্ব হচ্ছে উনি স্থপতি ছিলেন, আর্কিটেক্ট and sculptor. Daedalus, a great architect, he created a large maze called the labyrinth to a house, a half man half bull called Minotaur. এটা আপনারা যারা গ্রিক রূপ কথা পড়েছেন তারা মিনোটর নামে একটা দানব এই সম্পর্কে জানেন। মিনোটর হচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়। এই মিনোটরের জন্ম কিভাবে হলো? Minotaur was birthed to King Minos' wife as punishment for keeping a sacrificial bull that was to be given to the sea god Poseidon. Poseidon, the Greek god of ocean, সমুদ্রের দেবতা পোসাইডন, এই পোসাইডন কিং মিনোসের প্রতি অসন্তুষ্ট ছিল। কিং মিনোস কোনো না কোনো ভাবে এই পোসাইডনের সাথে বেয়াদবি করেছিল এবং তাকে যে ষাঁড়টা কোরবানি দেওয়ার কথা ছিল, একটা চমৎকার সুন্দর একটা ষাঁড় ছিল, সেই ষাঁড়টার উদ্দেশ্য ছিল পোসাইডনের উদ্দেশ্যে কোরবানি দেয়া। কিন্তু কিং মিনোস তার এই ষাঁড়টা এতটাই পছন্দ হয়, সে ষাঁড়টা রেখে দেয়, সে কোরবানি করে না, স্যাক্রিফাইস করে না। পোসাইডন এতে রাগান্বিত হয়ে বলে যে ইউ আর কার্সড, তোমার যে ষাঁড়ের জন্য তুমি এত আকর্ষিত, যে ষাঁড় তোমার এত পছন্দের, সেই ষাঁড়ের বাচ্চা হবে তোমার ওয়াইফের গর্ভে। মানে দ্যাট ওয়াজ পোসাইডনস কার্স। পরে কিভাবে এটা হলো?
এই যে therefore এরপর Poseidon made Minos' wife fall madly in love with the bull. পোসাইডনের অভিশাপে কিং মিনোসের যে ওয়াইফ কুইন সে প্রেমে পড়ে যায়, প্রেমে অন্ধ হয়ে যায়, falls madly in love with the bull, ষাঁড়ের প্রেমে পড়ে যায়। মিনোস টু কিপ দ্য সিক্রেট অফ ল্যাবিরিন্থ সেফ, এখন মিনোস হচ্ছে সে যদি বাইরের মানুষ যদি জানে যে তার ওয়াইফের গর্ভে অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়ের জন্ম, তাহলে তো এটা তার জন্য লজ্জাজনক। সে এটাকে বন্দি রাখার জন্য একটা গোলক ধাঁধা তৈরি করে। এখন এই যে মেইজ গোলক ধাঁধা, এটা কে তৈরি করবে? এই তৈরি করেছিল হচ্ছে ডেডালাস দ্য গ্রেট আর্কিটেক্ট, এবং এটা যেন কেউ না জানতে পারে এই জন্য ডেডালাসের যখন কাজ শেষ তখন ডেডালাসকে আর তার ছেলেকে দুজনকে বন্দি করে রাখে যাতে বাইরের মানুষ জানতে না পারে, কারণ দে নিউ দ্য সিক্রেট, তারা জানতো। এখন এই রয়্যাল স্ক্যান্ডাল যাতে মানুষজন জানতে না পারে এই জন্য কিং মাইনাস ডেডালাস আর তার ছেলেকে বন্দি করে রাখে। এই যে কিং মাইনাস imprisoned Daedalus and his son Icarus in the labyrinth on Crete. The only escape from the island was by air. একটা মাত্র উপায় ছিল দ্বীপ থেকে পালানোর, সেটা হচ্ছে আকাশপথে। এখন কিভাবে উড়ে উড়ে পালিয়ে যাওয়া যায়? ডেডালাস তো অনেক গুণী একজন শিল্পী, গ্রেট আর্টিস্ট। ডেডালাস তখন প্ল্যান করলো যে সে পাখির মতো উড়ে উড়ে পালিয়ে যাবে। সে পাখা বানাবে, তারপর পাখা শরীরে লাগিয়ে পাখির মতো উড়ে উড়ে সে আর তার ছেলে এই ক্রিট দ্বীপ থেকে পালিয়ে যাবে। ডেডালাস ক্রিয়েটেড 2 pairs of wings, 2 জোড়া পাখা বানালো। কিভাবে সে পাখা বানালো? ফ্রম ফেদার্স এন্ড ওয়্যাক্স। তারা দুইজন বন্দী ছিল একটা উঁচু টাওয়ারে, ওই টাওয়ারের উপরে পাখিরা এসে বসতো, পাখিদের গা থেকে পালক খসে পড়তো। সেই ফেদার এন্ড ওয়্যাক্স আর মোম, এই মোম লাগিয়ে জোড়া লাগিয়ে সে 2 জোড়া পাখা তৈরি করলো। and he and his son flew from the island together, এবং দুজন পাখা লাগিয়ে পালিয়ে গেল, উড়ে পালিয়ে গেল। এখন এখানেই গল্পের শেষ না, এত চমৎকার ভাবে গল্পটা শেষ হয়নি। আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন। yet this story is not without a lesson to be learned, কিন্তু এখানেও একটা শিক্ষার বিষয় আছে। ইকারাস তার যে ছেলে সে ছিল অনেক অ্যাম্বিশাস, তার আকাঙ্ক্ষা ছিল অনেক উঁচু। সে যখন দেখলো সে ডানায় উঠতে পারছে তখন তার মধ্যে একটা অবসেশন তৈরি হলো, একটা লোভ তৈরি হলো যে দেখি আমি কত উপরে উঠতে পারি, কত সূর্যের কাছে যাইতে পারি। ইকারাস সে উপরে উঠতে চাইলো, তখন ডেডালাস ইকারাসকে বলল, ডিয়ার সান, প্রিয় পুত্র, তুমি সূর্যের কাছে যেও না। মানে আমাদের ডানার স্ট্রাকচারটা হচ্ছে মোমের, আমরা যদি সূর্যের বেশি কাছে যাই মোম গলে যাবে, আমরা তখন উঠতে পারবো না, আমরা কিন্তু পড়ে যাব। ইকারাস বাবার কথা শুনলো না। ইকারাস, who did not heed his father's warning, took his pride and himself high into the sky, এবং সে অনেক উপরে উড়ে গেল। উঠতে উঠতে তার ওড়ার নেশায় সে একদম সূর্যের কাছে চলে গেল। The wax melted, যেহেতু পাখাটা তৈরি ছিল পাখির পালক আর মোম গলে গেল, and Icarus fell to his death. ডেডালাস নিজের চোখের সামনে দেখলো যে তার ছেলে, আদরের ছেলে, তার নিষেধ না শুনে সূর্যের কাছে গেল, পাখা গলে গেল এবং সে নিচে পড়ে মারা গেল। এই হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ডেডালাস, ডেডালাসের গল্প। এখন ডেডালাস শব্দটার সাথে যে শব্দটা অনেক গুরুত্বপূর্ণ ভাবে জড়িত সেটা আমরা একটা প্যারাগ্রাফ পরে আপনি পাবেন, দেখেন লেখা আছে, আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। দ্য নেম ডেডালাস, এই যে ডেডালাস নামটা স্টিফেন ডেডালাসের সেকেন্ড নেম, স্টিফেন ডেডালাস। দ্য নেম ডেডালাস অলসো অফার্স স্টিফেন্স ইন্টারেস্ট টু ফ্লাই above constraint of religious, nationality and politics in his own growth. গ্রিক রূপ কথায় ডেডালাস যে ডানা দিয়ে উড়ে গেল কোথা থেকে? বন্দি দশা থেকে, ফ্রম ক্যাপটিভিটি, জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য সে
ডানা তৈরি করে উড়ে গেল। এটা মেটাফরিক্যাল দিক থেকে যদি দেখি, আমাদের যে আ পোর্ট্রেট নভেলের মূল চরিত্র স্টিফেন ডেডালাস, সেও কিন্তু পালাতে চাচ্ছে। ডেডালাস যেমন পালিয়ে গেছিল, সেও এরকম পালাতে চাচ্ছে। গ্রিক রূপকথায় ডেডালাস বন্দী ছিল সত্যিকারের জেলখানায়, আর আমাদের মূল চরিত্র স্টিফেন ডেডালাস সে বন্দী আছে হচ্ছে কি, রূপক, মেটাফরিক্যাল জেলখানায়, জেল অফ মেটাফোর্স। কিসে কিসে বন্দী? এই যেখানে সুন্দর করে লেখা আছে দেখেন, constraints of religious, nationality and politics. স্টিফেন ডেডালাসের মতে, from Stephen Dedalus' point of view, he is a prisoner in the prison of religion, nationality and politics. স্টিফেন ডেডালাস তো সত্যিকারের জেলখানায় বন্দী না, সে হচ্ছে ধর্মের জেলখানা, জাতীয়তাবাদের জেলখানা, রাজনীতির জেলখানায় বন্দী। ডেডালাস হচ্ছে এই অদৃশ্য জেলখানা থেকে মুক্তি চাচ্ছে। ইকারাসের বাবা ডেডালাস যেমন উড়ে উড়ে পালিয়ে গেল, আমাদের স্টিফেন ডেডালাস সেরকম পালিয়ে যেতে চাচ্ছে। As we see at the end of the novel, when he builds two wax wings in order to use them for flying over everything, আমাদের মূল চরিত্র সেও মোমের ডানা তৈরি করে, এটা মেটাফরিক্যাল অর্থে। ওই ডেডালাস, গ্রিক রূপকথায় ডেডালাস যেমন জেলখানা থেকে উড়ে পালিয়ে গেল, আমাদের স্টিফেন ডেডালাস এই নভেলে এই যে ধর্ম, জাতীয়তাবাদ, রাজনীতির যে অদৃশ্য জেলখানা, এই জেলখানা থেকে সে পালিয়ে মুক্তি পেতে চায়। দুইজন ডেডালাস, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তি, স্বাধীনতা, পুরোপুরি স্বাধীন থাকতে চায়। শিল্পী যদি স্বাধীন না থাকে, তাহলে তার পক্ষে কোনো শিল্পকর্ম সৃষ্টি করা, শান্তি পাওয়া সম্ভব না। স্টিফেন ডেডালাস সে পালিয়ে যেতে চায়। তাহলে এই হচ্ছে দ্য মিথ অফ ডেডালাস। কিভাবে এই নভেলে জেমস জয়েস গ্রিক মিথোলজির রেফারেন্স দিয়েছেন, এটা আপনারা মন দিয়ে পড়বেন। এরপর আমরা আমাদের নেক্সট আলোচনায় আসি, যেটা আমাদের মূল আলোচনা। We wish to understand Stephen Dedalus. ওকে, প্রাপ্তি, আপনি এই 2.3 যে প্যারাগ্রাফ, লুক ওভার এন্ড অ্যানালাইজ অফ আ পোর্ট্রেট অফ আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এইটার আমি যে পর্যন্ত হাইলাইট করলাম এই পর্যন্ত একটু পড়েন। উই ক্যান সি থেকে পড়েন প্রাপ্তি। প্রাপ্তি আছেন? ফারজানা, আনিকা? Yes, sir. পড়েন, যেটুকু হাইলাইট করা আছে এটুকু পড়েন। We can see during the story, especially the beginning, when Stephen is spent his childhood, his contemplation to his name and the significance of identity. As we encounter in the story, Stephen Dedalus class of elements, Congo West Wood College, Salins, County Kildare, Ireland, Europe, the world, the universe. When he writes in a flyleaf of his book his name and location, he is trying to find the relationship between his name and the place where he is physically in. His nasty classmates for scorning also had ridiculously written on the opposite page. Stephen Dedalus is my name, Ireland is my nation, Congolese is my dwelling place, and heaven my expectation. থ্যাংক ইউ ভেরি মাচ।
বইয়ের যে মলাট, আমরা ছোটবেলায় বইতে মলাট লাগাইতাম না, সেই মলাটের ইংরেজি হচ্ছে ফ্লাই লিফ অফ বুক। স্টিফেন ডেডালাস যখন সে ক্লঙ্গোজে নতুন ভর্তি হলো, তার বইয়ের মলাটে সে তার নাম ঠিকানা লিখছে। কিভাবে সে নাম ঠিকানা লিখছে দেখেন, এই যে আমি হাইলাইট করছি। স্টিফেন ডেডালাস প্রথমে সে নাম লিখলো, ক্লাস অফ এলিমেন্টস, আমাদের যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ওদের হচ্ছে ক্লাস অফ এলিমেন্টস, মানে হচ্ছে এলিমেন্টারি স্কুলে সে আছে, প্রাথমিক একদম। তারপর সে লিখলো ক্লঙ্গোজ উড কলেজ, স্কুলের নাম, সেলেন্স এলাকার নাম, কাউন্টি কিলডেয়ার বিভাগের নাম, ওদের বিভাগগুলো তোরা কাউন্টি বলে, আয়ারল্যান্ড দেশের নাম আয়ারল্যান্ড, মহাদেশের নাম ইউরোপ, পৃথিবী দ্য ওয়ার্ল্ড, মহাবিশ্ব দ্য ইউনিভার্স। মানে স্টিফেন ডেডালাস ওর ঠিকানা লিখতে চাচ্ছে। আমরা ছোটবেলায় বইয়ের মলাটে নাম ঠিকানা লিখতাম না, ঠিকানা হয়তো লিখতাম না, লিখতাম হচ্ছে নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন, এগুলো লিখতাম। ও ওর বইতে শুধুমাত্র নাম, ক্লাস আর স্কুল লিখেই সন্তুষ্ট না, সে আসলে তার ঠিকানা জানতে চায়। স্টিফেন ডেডালাস জানতে চায় সে আসলে কোথাকার, তার পরিচয় কি, সে কোথায়, তার অবস্থানটা কোথায়। এই জন্য সে তার পুরো ঠিকানা লিখছে, স্টিফেন ডেডালাস, ক্লাস অফ এলিমেন্টস, ক্লঙ্গোসুট কলেজ, সেইলেন্স, কাউন্টি কিলডেয়ার, আয়ারল্যান্ড, ইউরোপ, দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স। মানে সে একদম ইউনিভার্স পর্যন্ত চলে গেছে। মানে সে এটাই বুঝাতে চায় যে ও এই মহাবিশ্বের একটা অংশ এবং ও যেখানে আছে এখানে থাকার অধিকার তার আছে। ঠিক আছে, এইটাই এখানে ব্যাখ্যা করা আছে। এই যে পরের লাইনে, এটা আপনারা হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন। When he writes in a flyleaf of his book his name and location, তার নাম আর অবস্থান লিখতে চাচ্ছে। একটু উইয়ার্ড, মানে সে ওয়ার্ল্ড ইউনিভার্স পর্যন্ত চলে গেছে, মানে জিনিসটা একটু উইয়ার্ড লাগছে, কিন্তু সে এটা কেন করছে, কেন সে এত অল্প বয়সে এরকম একটা জিনিস সে তার মলাটে লিখলো? কারণ হি ইজ ট্রাইং টু ফাইন্ড দ্য রিলেশনশিপ। ঠিক আছে, আমি হাইলাইট করছি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটুকু। Stephen Dedalus is trying to find the relationship between his name and the place which is physically in. তার নিজের নাম, নাম মানে হচ্ছে পরিচয়, তার পরিচয়ের সাথে তার যে অবস্থান, সে যে জায়গায় আছে তার একটা সম্পর্ক খুঁজে বের করতে চাচ্ছে। মানে মূল কথা হচ্ছে তার অস্তিত্বের জাস্টিফিকেশন, সে যে আছে তার জাস্টিফিকেশন সে খুঁজে বের করতে চাচ্ছে। মানে যৌক্তিকতা, যৌক্তিকতা মানে সে কানেকশন খুঁজে বের করতে চাচ্ছে তার পরিচয় এবং অবস্থান। মানে সে নিজের সম্পর্কে জানতে চাচ্ছে এবং নিজের একটা অবস্থান তৈরি করে নিতে চাচ্ছে। অত অল্প বয়সে সে কিন্তু নিজের একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে। আইডেন্টিটি অ্যান্ড সিচুয়েশন, এই জিনিসটা কিন্তু আমরা বড় হয়ে করি। আমরা যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করি, তখন আমরা আমাদের একটা পজিশন তৈরি করে নিতে চাই, আমরা একটা পরিচয় চাই, আমাদের একটা অবস্থান তৈরি করে নিতে চাই। সেই প্রচেষ্টাতে আমরা অত অল্প বয়সে স্টিফেন ডেডালাসের মধ্যে দেখতে পাচ্ছি। স্টিফেন ডেডালাস তার একটা অস্তিত্বের পরিচয় চায় এবং এটা সে এনশিওর করতে চায় দ্যাট there is a relationship between his identity and his situation. মানে সে যে আছে ও তার এই বেঁচে থাকার মানে আছে, যৌক্তিকতা আছে। দেখেন কোথা থেকে কোথায় চলে গেল। স্টিফেন ডেডালাস সে কেন এই কথাটা লিখলো? কারণ তার বেঁচে থাকার যৌক্তিকতা সে চায়। সে কেন জন্মেছে? আমরা ছোটবেলায় প্রায় আমাদের সিনিয়র বাবা মাকে জিজ্ঞেস করতাম বা দাদা দাদিকে জিজ্ঞেস করতাম যে আমি কেন জন্ম হইলাম, আমার এই জন্মানোর মানে কি, আমি কেন আসছি পৃথিবীতে? সেই কোয়েশ্চেনের অ্যান্সারটাই স্টিফেন ডেডালাস খুঁজছে। মানে যে জিনিসটা আমরা বড় হয়ে করি, সেই জিনিসটা স্টিফেন ডেডালাস ছোটবেলা থেকেই খুঁজে বেড়াচ্ছে, তার বেঁচে থাকার মানে, তার অস্তিত্বের মানে, সে কেন জন্মগ্রহণ করেছে, সে কেন বেঁচে আছে। He is trying to find the meaning of his existence.
তাহলে এই পয়েন্টটা কিন্তু আমরা জিমেও পেয়েছি, লর্ড জিমেও পেয়েছি, ওই যে সেলফ রিয়েলাইজেশন, ওটার সাথে এটার কানেকশন আমরা পাই। বোথ জিম অ্যান্ড স্টিফেন ডেডালাস, তারা কিন্তু দে আর লুকিং ফর সেলফ রিয়েলাইজেশন, তারা নিজেদেরকে চিনতে চায়, তারা রিলেশনশিপ খুঁজে বের করতে চায় নিজের অস্তিত্বের সাথে, এই তার আশেপাশের পরিবেশ, সে জাস্টিফিকেশন চায়, এই যে সে বেঁচে আছে, জন্মাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, এটার কারণ কি, সে বুঝতে চায়, নিজেকে বুঝতে চায়। জিম বারবার আসছে, তার মানে জিমকে যদি আমরা বুঝতে পারি, স্টিফেন ডেডালাসকে বোঝা আমাদের জন্য সহজ হবে, কারণ এই দুইজনের মধ্যে অনেক মিল। স্টিফেন ডেডালাস সে তার নিজেকে জানতে চাচ্ছে, তার নিজের পরিচয় জানতে চাচ্ছে, এবং এই পৃথিবীতে, মহাবিশ্বে তার যে অবস্থান, সে কেন আসলো, তার কাজ কি, তার দায়িত্ব কি, এই বিষয়ে সে জানতে চাচ্ছে। এখন অত অল্প বয়সে এরকম একটা পিচ্চি পোলা যদি পাকনামি করে তাহলে কেমন লাগে, তাই না? আমরা বড় হয়ে করি তাই মানুষজন হাসাহাসি করে, আর ওই সময় 6 বছর বয়সী একটা বাচ্চা সেই রকম পাকা পাকা কথা বলতেছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট? তার ক্লাসমেটরা তাকে খেপানো শুরু করলো। হিজ ন্যাস্টি ক্লাসমেট, মানে সে যখন দেখলো তাদের ক্লাসমেট এত মানে পাকা পাকা কথা বলতেছে, তখন তারা ওকে মস্করা করা শুরু করলো। কিভাবে ওকে মস্করা করতো? হিজ ন্যাস্টি ক্লাসমেটস ফর স্কর্নিং, তাকে খেপানোর জন্য, খোঁচা দেওয়ার জন্য, অলসো হ্যাড ridiculously written on the opposite page, মানে যেখানে সে তার এই যে এই কথাটি লিখছে, তার নাম পরিচয়, তার ঠিক উল্টা পাশেই তারা কি লিখছে? স্টিফেন ডেডালাস ইজ মাই নেম, আয়ারল্যান্ড ইজ মাই নেশন, ক্লঙ্গোজ এট মাই ডুয়েলিং প্লেস এন্ড হেভেন মাই এক্সপেকটেশন। মানে তাকে খেপানোর জন্য, তাকে ইনসাল্ট করার জন্য, মক করার জন্য, খোঁচানোর জন্য। মানে ওই বয়সে একটা বাচ্চা যদি এরকম বড় বড় কথা বলে তাহলে আশেপাশে মানুষ বিরক্ত হয়, সেই জন্য ওরা খুব খেপাচ্ছে। আমাদের উপরও মানুষজন মাঝে মাঝে বিরক্ত হয় যখন আমরা এরকম বড় বড় কথা বলি। দেখবেন আপনাদের সিনিয়রদের কাছে গিয়ে যখন আপনি এই সব পাকা পাকা কোশ্চেন করবেন, একটা সময় তারা বিরক্ত হয়ে আপনাকে খোঁচা মানে ইনসাল্ট করবে। যখনই কেউ নিজেকে জানতে চায় তখন সমাজের একটা শ্রেণী তাদের কাছে এটা বিরক্তিকর এবং তারা দমিয়ে রাখতে চায়, অ্যাভয়েড করতে চায়, ইগনোর করতে চায়। আমরা সবাই তো নিজেদেরকে জানতে চাই। লালন ফকির, লালন শাহ, সে মানে তার গানে বলছে আপনারে আপনি চিনিনে, সে নিজেকে নিজে চিনতে চাচ্ছে, মনের মানুষের সন্ধানে সে আছে, মিলন হবে কতদিনে। এটা তো নায়ক নায়িকার মিলন না, এটা হচ্ছে নিজের সাথে নিজের মিলন, সে নিজেকে বুঝতে চাচ্ছে। আপন ঘরে খবর নে না, লালন ফকির এই কথাগুলো বলছে, অনেক পুরাতন কথা। সেলফ রিয়েলাইজেশন, নিজেকে জানতে চাওয়া, সে কে এবং এই পৃথিবীর সাথে তার সম্পর্কটা কি, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন হিজ এক্সিস্টেন্স এন্ড দ্য ইউনিভার্স। এটা কিন্তু অনেক কমন একটা অনুসন্ধান, কিন্তু লালন ফকিরকে তখনকার বেশিরভাগ মানুষই অপমান করতো। এখন হয়তো অনেকে সম্মান করে, মাথায় তুলে রাখে, কিন্তু তখন লালনকে অনেকেই দেখতে পারতো না। মানে এরকম পাকনা পাকনা কথা বললে আশেপাশে মানুষের সহ্য হয় না। আমরা নিজেরাও নিজেদেরকে জানতে চাই না, অন্যরাও যদি জানতে চায় আমাদের জলে। ঠিক আছে? এই যে স্টিফেন ডেডালাস ছোটবেলা থেকেই তার ক্লাসমেটরা তাকে খোঁচাতো, অপমান করত, এটার পেছনে কারণটা কি? কেন মানুষজন হিংসা করে, জেলাস হয়? কারণ when you are trying to learn something new, তখন আশেপাশে যারা আছে they feel jealous. স্টিফেন ডেডালাস সে ছোটবেলা থেকেই নিজেকে জানতে চাচ্ছে। এখান থেকে আমরা কি পেলাম তাহলে? এই পয়েন্ট থেকে আমরা এটাই পেলাম যে from the very beginning of Stephen's childhood he is trying to understand himself. সে নিজের সম্পর্কে জানতে চাচ্ছে, যেটা অনেক পুরাতন যারা ফিলোসফার, যারা মরমী সাধক, যারা বড় বড় আউলিয়া দরবেশ, তাদের যে জীবনের উদ্দেশ্য, তারা নিজেরা নিজেকে জানতে চায়। নিজেকে জানতে পারলেই সবকিছু জানা যাবে। ঠিক আছে? আপনারে চিনতাম যদি মিলিত অতল নিধি, মানে নিজেকে জানতে পারলেই সবকিছু জানা যায়। এখন যেই ফিলোসফি মোটামুটি অনেক বয়স্ক ম্যাচিওর মানুষরা তারা ফলো করে, সেই ফিলোসফি স্টিফেন ডেডালাস 6 বছর বয়সে পালন করছে। এটা ভেরি অকওয়ার্ড, ভেরি উইয়ার্ড। এই জন্য তার আশেপাশের মানুষ তাকে কিন্তু তিরস্কার করছে, খোঁচা দিচ্ছে, অপমান করছে, নানাভাবে যন্ত্রণা করছে।
আমরাও আমাদের লাইফে যখন বড় কিছু করতে চাই তখন কিন্তু আশেপাশে মানুষজন আমাদেরকে ডিস্টার্ব করে, দে ফিল জেলাস। এখন এইখানে আমরা সেই অ্যাচিভমেন্টটাকে নিয়ে যাচ্ছি স্পিরিচুয়াল স্টেটে। কেন আমরা বলছি স্টিফেন ডেডালাস ইজ ওয়ান অফ আস? কারণ তার মধ্যে আমরা নিজেদেরকে দেখতে পাই। আমরা হয়তো যে কাজটা আরো 10 বছর পরে করতাম, স্টিফেন ডেডালাস সেটা 10 বছর আগেই করছে। স্টিফেন ডেডালাসকে আমরা স্টাডি করলে এর মধ্যে আমরা নিজেদেরকে দেখতে পাই। ওকে, লেটস ক্যারি অন। ওকে, শায়ালিয়া খান তিশা আছেন? তিশা, শায়ালিয়া? Yes, sir. একটু কষ্ট করে পড়েন তো, যেটুকু আমি হাইলাইট করলাম সেইটুকু। As he moves from childhood to adulthood without any self-awareness to consciousness, from a portrait to Ulysses. ল্যাঙ্গুয়েজ ইজ দ্য Is the foundation and structure of Stephen's character. To the reader, the personal identity of Stephen is introduced by his first conversation at ক্লঙ্গোস Wood College with a classmate when he is at age 6. This conversation starts with when a classmate questions Stephen's name and the meaning of it. আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমরা এইটুকু একটু মন দিয়ে দেখি। আমাদের স্টিফেন আস্তে আস্তে বড় হচ্ছে, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। সে শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবনের দিকে যাচ্ছে, উইদাউট এনি সেলফ অ্যাওয়ারনেস টু কনসিয়াসনেস। সে কিন্তু তখনও তার মধ্যে সেলফ রিয়েলাইজেশন আসে নাই, যেটা সে আনকনসিয়াসলি অথবা সাবকনসিয়াসলি বুঝতে চাচ্ছে। সে হয়তো নিজেও জানে না সে কত বড় জটিল প্রশ্নের সমাধান উত্তর সে চাচ্ছে, উইদাউট এনি সেলফ অ্যাওয়ারনেস টু কনসিয়াসনেস। এখন এই সেন্টেন্সটা আমরা আগেও লেকচার 10-এ বলেছি, দেখেন, কাগজ কলম থাকলে লিখে রাখেন। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার অফ স্টিফেন্স ক্যারেক্টার। এখানে স্টিফেন বানানটা ভুল আছে, ঠিক করে নেবেন, ইএন হবে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফাউন্ডেশন অ্যান্ড স্ট্রাকচার অফ স্টিফেন্স ক্যারেক্টার। আমরা যদি স্টিফেনের ক্যারেক্টারটা বুঝতে চাই তাহলে আমরা ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করব। আমরা পোর্ট্রেট নিয়ে যে আমাদের প্রথম ক্লাসটা, ওইখানে আপনাকে দেখিয়েছিলাম যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এখানে স্ট্রাকচার অ্যানালিসিস, সেন্টেন্স স্ট্রাকচার অ্যানালিসিস করলেই কিন্তু আমরা ক্যারেক্টার সম্পর্কে জানতে পারছি। ক্যারেক্টার ম্যাচিউরড হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচারও রিচ হচ্ছে। সেন্টেন্স স্ট্রাকচার যেমন, ক্যারেক্টারটা তেমন। ল্যাঙ্গুয়েজটা যদি আমরা স্টাডি করি, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ স্টিফেন্স ক্যারেক্টার। ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অ্যানালিসিস করে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারলেই আমরা ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবো। ক্যারেক্টারটা বড় হচ্ছে, নভেলের ল্যাঙ্গুয়েজও রিচ হচ্ছে। প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আমাদের নভেলের, ওয়ান্স আপন এ টাইম অ্যান্ড ভেরি গুড টাইম ইট ওয়াজ, মানে একদম বেবি টক, ছোট বাচ্চারা যেভাবে কথা বলে, মানে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার অ্যানালিসিস করলে আমরা বলতে পারি এটা মোটেও একটা ম্যাচিওরড মানুষের ল্যাঙ্গুয়েজ না, এটা একটা বাচ্চার কথা, বেবি টক। মানে আমরা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার থেকে ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি। এরপর ক্যারেক্টারটা আস্তে আস্তে বড় হচ্ছে, ল্যাঙ্গুয়েজ কিন্তু পলিশড হচ্ছে, আরো ম্যাচিওরড হচ্ছে, ক্যারেক্টার ম্যাচিওরড হচ্ছে, ল্যাঙ্গুয়েজও ম্যাচিওরড হচ্ছে। সো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ফাউন্ডেশন এন্ড স্ট্রাকচার অফ স্টিফেন্স ক্যারেক্টার। ল্যাঙ্গুয়েজটা জানলেই আমরা ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি। ক্যারেক্টারটা ম্যাচিওরড হচ্ছে, ল্যাঙ্গুয়েজও ম্যাচিওরড হচ্ছে। To the reader, the personal identity of Stephen is introduced by his first conversation. স্টিফেনের প্রথম ফর্মাল কনভারসেশন, সেটা আমরা যাই হিজ যখন এজ 6, তার 6 বছর বয়সে তার এক
ক্লাসমেটের সাথে তার কনভারসেশন হচ্ছে, দেখেন কনভারসেশনটা। অ্যান্ড ওয়ান ডে ন্যাস্টি রোচে ন্যাস্টি রোচে ওকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম। তার এক তার এক ক্লাসমেট ন্যাস্টি, দেখেন নামের আগেই লেখা আছে ন্যাস্টি, মানে হচ্ছে ও খুবই খুবই দুষ্ট, ওরে খুব জ্বালাতন করে। ওকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম। ক্লাসমেট স্টিফেনকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম। স্টিফেন উত্তর দিল স্টিফেন ডেডালাস। ন্যাস্টি রোসে কি রিপ্লাই দিল, হোয়াট কাইন্ড অফ নেম ইজ দ্যাট। দেখেন স্টিফেনকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, স্টিফেন বলল স্টিফেন ডেডালাস। তখন নেস্টি রোসে ওকে মস্করা করে বলছে হোয়াট কাইন্ড অফ নেম ইজ দ্যাট, এটা আবার কি ধরনের নাম। আমাদের কালচারে কিছু ব্যাকডেটেড নাম আছে না, যেমন আক্কাস, কুদ্দুস, আবুল, সুফিয়া, সখিনা, যে জিনিসগুলো এখন আসলে বাচ্চাদের নাম রাখা হয় না। এখন হঠাৎ করে আপনার কোনো এক নতুন পরিচিত হচ্ছেন, সে যদি তার নাম বলে আমার নাম আক্কাস বা আমার নাম মোখলেস, ঠিক আছে, তখন কিন্তু আপনি যতই নিজেকে সামলানোর চেষ্টা করেন তখন কিন্তু আপনার মধ্যে একটা হাসির উদ্রেক হবে, আপনি হয়তো সেটাকে প্রকাশ করবেন না। ন্যাস্টি হচ্ছে তার সেই মস্করাটা সে নিজের মধ্যে লুকায় রাখতে পারে নাই। ডেডালাস হচ্ছে সেরকম একটা নাম, অনেক ব্যাকডেটেড একটা নাম, অনেক পুরাতন একটা নাম, এখন মডার্ন নাম। ডেডালাস ইজ নট আ মডার্ন নেম, এটা হয়তো আমরা ইংলিশ দেখে বুঝতে পারছি না, কিন্তু ফর এক্সাম্পল যেমন আমাদের কালচারে কিছু নাম আছে যেমন সখিনা, সুফিয়া, ঠিক আছে, এই নাম কিন্তু মডার্ন বাচ্চাদের কিন্তু এই নাম রাখা হয় না, কারণ এই নামগুলো আমরা জাজ করি ব্যাকডেটেড, সেকেলে নাম। ডেডালাস হচ্ছে সেরকম সেকেলে একটা নাম। যখনই স্টিফেন তার নাম বললো স্টিফেন ডেডালাস, তখন নেস্টার ওকে মক করছে, খোঁচা দিচ্ছে যে এটা কি ধরনের নাম ডেডালাস। যখন নেস্টিডোচে ওকে বলল হোয়াট কাইন্ড অফ নেম ইজ দ্যাট, স্টিফেন হ্যাড নট বিন এবল টু অ্যান্সার, তার কাছে কোনো উত্তর নাই। মানে তার জীবনের প্রথম সে সিরিয়াস একটা কনভারসেশনে যাচ্ছে, তার এক ক্লাসমেট তাকে তার নাম নিয়ে মস্করা করছে যে এটা কি ধরনের নাম, ডেডালাস, পুরাতন আমলের ব্যাকডেটেড খ্যাত নাম। আমাদের কালচারে যেমন কিছু খ্যাত নাম আছে, ডেডালাস হচ্ছে একটা খ্যাত ব্যাকডেটেড নাম, এই জন্য তার ক্লাসমেট তাকে মস্করা করছে এই আবার কেমন নাম। কিন্তু যখন তার নাম ধরে তাকে মস্করা করা হলো, তখন আমাদের স্টিফেন ডেডালাস তো অনেক সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ সে, যখনই তার নাম ধরে তাকে মস্করা করা হলো এটা তখন তার খুব গায়ে লাগলো, এই জন্য সে কিন্তু কোনো অ্যান্সার দিতে পারে না। অন্য কেউ হলে তো মানে একটা মুখের উপর জবাব দিয়ে দিত, তাই না? যদি এরকম চটপটে চালাক কোনো বাচ্চা হতো তাহলে কিন্তু মুখের উপরে কিন্তু বলে দিত কিছু একটা, কিন্তু স্টিভেন ডেডালাস হচ্ছে খুব চাপা স্বভাবের, তো খুব খুব অনুভূতিশীল, খুবই সেন্সিটিভ, সে কিন্তু তার মাইন্ডে লাগছে, সে কিন্তু খুব ইনসাল্টেড ফিল করছে, ঠিক আছে। A little time after, another classmate by the name of Athi, Athi নামের আরেক ক্লাসমেট, সেও তাকে বলছে when Stephen is weakly claims that you have a queer name Daedalus, তোমার নামটা হচ্ছে উদ্ভট। তার আরেকজন ক্লাসমেট তাকে বলছে যে তোমার নামটা হচ্ছে উদ্ভট, শুধুমাত্র রচেই না, আরেকজন বলছে যে এটা তোমার নামটা খুব বিদঘুটে। In other part of the novel, what is your name? Stephen had answered, Stephen Daedalus. Nasir said, what kind of name is that? When Stephen had not been able to answer, Nasir হচ্ছে আবার জিজ্ঞেস করলো, what is your father? ঠিক আছে, তোমার বাবা কি করে? এখন এখানে খুবই ইম্পর্টেন্ট, আমরা অলরেডি ওর বাবা সম্পর্কে জানি, ওর বাবা হচ্ছে অনেক স্মার্ট একজন ব্যক্তি, খুবই জিনিয়াস, কিন্তু সে কোনো জব বা কোনো প্রফেশনেই ভালো করতে পারে নাই, মানে ইকোনমিক্যালি খুবই উইক একজন পার্সন। যখনই তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর ফাদার, তখন ও কি অ্যান্সার দিয়েছিল? সে অ্যান্সার দিয়েছিল মাই ফাদার ইজ এ জেন্টলম্যান, কারণ ওর বাবা তো কোনো চাকরি করে না, তার বাবা তখন বেকার। যখনই সে অ্যান্সার করলো হোয়াট ইজ ইউর ফাদার, ও অ্যান্সার দিয়েছিল মাই ফাদার ইজ এ জেন্টলম্যান। তখন বললো হোয়াট ইজ হি এ ম্যাজিস্ট্রেট। কেন এই কথাটা আসলো? কারণ আমরা যখন ছোট থাকি আপনাদের প্রত্যেক
প্রত্যেককে আমি একদম বলতে পারি 100% সবাইকে আপনাদের স্কুলে জিজ্ঞেস করতো তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করে। দেখবেন এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা খুবই ছোটবেলায় যখন ছোট ছিলেন আপনাকে জিজ্ঞেস করা হতো তোমার বাবা কি করে। এখন বলেন আপনাকে জিজ্ঞেস করা হতো না আপনার বাবা কি করে, তোমার বাবা কি করে? জি স্যার। প্রত্যেককে আপনাদের প্রত্যেককে ছোটবেলায় জিজ্ঞেস করা হয়েছে যে কি তোমার নাম কি, তারপরে হচ্ছে তোমার বাবা কি করে। দেখবেন অনেকে তোমার বাবার নাম কি এটা জানার আগে তারা জানতে চায় তোমার বাবা কি করে। মানে হচ্ছে বাবার পরিচয় ছেলের পরিচয়, বা বাবার পরিচয় মেয়ের পরিচয়, বাবার পরিচয় সন্তানদের পরিচয়। তার মানে কি আমরা যে আমাদের অস্তিত্ব, আমাদের যে আইডেন্টিটি, এটার সাথে বাবার প্রফেশন, ফাদার্স প্রফেশনের একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। সেটাই এখানে দেখাচ্ছে যে তাহলে কি বাবার প্রফেশনেই নিজের অস্তিত্ব। একটু আগে আমরা বললাম না সেলফ রিয়েলাইজেশন, আমি কে জানতে চাই, সেটা জানতে হলে কি বাবার চাকরি জরুরি? বাবার চাকরি থাকলে আমরা জানতে পারবো, নাহলে জানতে পারবো না, তাই কি? এই যে তারপরের প্যারাগ্রাফে এখানে আছে দেখেন সুন্দর করে লেখা আছে, স্টিফেন সেন্সিটিভিটি অ্যাবাউট হিজ নেম এন্ড আইডেন্টিটি continually challenged at school in a way that he doesn't realize the reason of it. সে নিজে জানতেই মানে চায় না যে তার নাম নিয়ে সবাই এত বিরক্ত করে কেন, তার বাবার প্রফেশন নিয়ে সবার এত মাথা ব্যথা কেন, বাবা কি করে না করে এটা দিয়ে অন্যদের এত মাথা ব্যথা কেন, কি সমস্যা আপনাদের, বাবা কি করে এটা কেন আপনারা জানতে হবে বলেন? ছোটবেলায় আপনারা কি কেউ কখনো জিজ্ঞেস করছেন যে আমার বাবা কি করে এটা আমি আপনাকে কেন বলবো? আপনারা সেটা বলেন নাই, কারণ আপনাদেরকে ছোটবেলায় এভাবে শেখানো হয়েছে যে আমার বাবা কি করে বলো, মাই ফাদার ইজ এ ব্যাংকার, মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার, মাই ফাদার ইজ এ বিগ বিজনেস ম্যাগনেট। এগুলো আপনাদেরকে ছোটবেলায় মুখস্থ করানো হয়েছে, আপনাদের মাথায় এটা গেঁথে গেছে যে বাবার পরিচয় থাকলে আপনার পরিচয় আছে। পরবর্তীতে যখন আপনি পড়াশোনা করে পাশ করবেন তখন বাবার সাথে যোগ হয় মামা খালু, মামা খালুর পরিচয় থাকলে আপনার পরিচয় আছে, তার যদি পরিচয় থাকে আপনি চাকরি পাবেন। দেখেন কোথা থেকে কোথায় চলে গেছে, একদম আপনাকে জীবনের ছোটবেলা থেকেই 3-4 বছর বয়স থেকে আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আপনার ক্ষমতাবান বাবা মামা খালু তার পরিচয় আপনার পরিচয়। দেখছেন বিষয়গুলো কত ডিপ। কেন আমরা বলছি যে স্টিফেনকে চিনতে পারলে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো, এই কারণে। ইন অ্যানাদার ওয়ার্ড আমরা যদি আরেকটু বলি, এই যে he has identity crisis at his childhood age. আমরা ছোটবেলায় তো বোকা বলদ থাকি, আমরা বুঝতে পারি না, কিন্তু স্টিফেন ডেডালাস ছিল অন্য 8-10টা বাচ্চার থেকে অনেক বেশি সেনসিটিভ। এই জন্য সে ছোটবেলায় তার আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে পড়ে গেছে। আমার নামেই আমার পরিচয়, এখানে আবার আমার নাম এমন উদ্ভট কেন, এই এই প্রশ্নের উত্তরটা আমি দিব না। আমার বাবা কি করে সেটাতে আমার কি যায় আসে, আমার পরিচয় আমার পরিচয়। আইডেন্টিটি ক্রাইসিস, যে পরিচয়টা আপনি মাস্টার্স পাশ করার পরে রিয়েলাইজ করেন, যখন আপনার বয়স 22, 23, 24, 25, সেই রিয়েলাইজেশনটা স্টিফেন ডেডালাসের চলে আসছে 6 বছর বয়সে। স্টিফেন ডেডালাস ইজ ওয়ান অফ আস। তারপরেও সে কেন স্পেশাল? কারণ তার সেন্সিটিভিটি, তার যে অনুভূতি। একটা 25 বছর বয়সের ম্যাচিওরড মানুষ, তার যে সেন্সিটিভিটি, তার যে আইডেন্টিটি ক্রাইসিস, সেটা স্টিফেন ডেডালাস 6 বছর বয়সেই ফিল করেছে, এবং সে ছোটবেলা থেকেই খুব অস্থিরতার মধ্যে আছে। ছোটবেলায় আমরা তো মানে অনেকটা নিজেই জানি না কিভাবে ছোটবেলা শেষ হয়ে যায়, মনের অজান্তেই সাবকনশিয়াস মাইন্ডে হেলতে দুলতে খেলতে ফিরতে আমাদের ছোটবেলা শেষ, আমরা তো এত কিছু চিন্তা করি না। কিন্তু স্টিফেন ডেডালাস ইজ সাচ অ্যান আনফরচুনেট চাইল্ড, এতটাই সে দুর্ভাগা যে তার 6 বছর বয়স থেকে তাকে ডিপ্রেশনে চলে যেতে হয়, কারণ ছোটবেলা থেকেই সে আইডেন্টিটি ক্রাইসিসে পড়েছে। ওকে, নাইম আছেন? নাইম, মেহেদী হাসান নাইম, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
ওকে, প্রথমবারের মতো পড়েন কি লেখা। In his adolescence, young Stephen, through questioning his name meaning, strives for increasing his self-awareness. It serves as the central dynamic of Stephen's adolescent development and motives the plot of the novel by igniting its narrative desire. Especially, Stephen is efforting to make a name for himself in order to illustrate his attempt to find out his identity, which becomes a translation for him. It involves a relation between identity and language exist at the root of the adolescent Adolescent identity crisis. and adolescent movement into adulthood. থ্যাংক ইউ। এই জায়গাটা Into adulthood. আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। এখন এই জায়গাটা দেখেন, এটা আমাদের জীবনের সবার ক্ষেত্রেই, এটা 95% পিপলের ক্ষেত্রে এই কথাটা সত্য। স্টিফেন ডেডালাসের এটা পড়া মানে হচ্ছে বেশিরভাগ মানুষের জীবনেরই কিছু স্ট্রাগলের কথা পড়া। দেখেন, ইন হিজ অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধির সময়টা, টিনেজ। অ্যাডোলেসেন্স কখন শুরু হয়? 11-12 বছর থেকে শুরু হয় 18-19 বছর বয়স পর্যন্ত। এই টাইমটা খুবই ভালনারেবল একটা পিরিয়ড। এই যে বয়সন্ধির সময়টা, ইন হিজ অ্যাডোলেসেন্স, ইয়াং স্টিফেন থ্রু কোয়েশ্চেনিং হিজ নেমস মিনিং, সে বারবার তার নামের অর্থ কি, হোয়াট ইজ দ্য নেম অফ মিনিং, এই নামের মানে কি, কেন তাকে এই নাম রাখা হলো, এটা নিয়ে সে বারবার চিন্তা করত। কেন? ফর ইনক্রিজিং হিজ সেলফ অ্যাওয়ারনেস, সে নিজের সম্পর্কে খুব সচেতন ছিল। সে নিজের সম্পর্কে জানতে চায়, তার নামের অর্থ কি, তার বেঁচে থাকার মানে কি, কেন সে জন্মগ্রহণ করেছে, এই পৃথিবীর সাথে তার সম্পর্ক কি, তার দায়িত্ব কি, তার নিয়তি কি, এইসব নিয়ে সে সারাক্ষণ চিন্তা করত। এই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। মানে সে তার নিজের সম্পর্কে জানতে চায়, তার দায়িত্ব, তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, সে কি করবে, সে আত্মসচেতন হতে চায়। ইট ইজ দ্য সেন্ট্রাল ডাইনামিক অফ স্টিফেন্স অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট। এই যে তার বয়সন্ধির পুরোটা জুড়ে সে নিজের একটা পরিচয় তৈরি করতে চাচ্ছে, সে নিজের সম্পর্কে জানতে চাচ্ছে এবং সে কিছু একটা করতে চাচ্ছে যাতে মানুষজন তাকে তার নিজের পরিচয়ে তাকে চেনে। বাবার পরিচয়ে সে পরিচিত হতে চায় না। হি ডাজন্ট ওয়ান্ট টু বি রিকগনাইজড উইথ হেল্প অফ ফাদার্স নেম। সে বাবার পরিচয় পরিচিত হতে চায় না, সে নিজের পরিচয় পরিচিত হতে চায়। Especially, Stephen is efforting to make a name for himself. সে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চায়, সে নিজের কৃতিত্বে প্রতিষ্ঠিত হতে চায়। সে অন্য কারো অনুগ্রহে, অন্য কারো দয়ায় সে প্রতিষ্ঠিত হতে চায় না। He wants to make a name for himself. সে নিজের নামকে প্রতিষ্ঠিত করতে চায়। সেম থিং হ্যাপেন টু জিম যখন সে চাইতো তার একটা পরিচয়, তার পরিচয়টা সে চাইতো হিরোইক এক্সিস্টেন্স। জিমের উদ্দেশ্য ছিল টু এস্টাবলিশ হিজ হিরোইক এক্সিস্টেন্স। জন ট্যানার, তার উদ্দেশ্য কি ছিল? টু এস্টাবলিশ হিমসেলফ অ্যাজ আ রিফর্মার, সোশ্যাল রিফর্মার। জন ট্যানারের স্ট্রাগল ছিল নিজেকে সোশ্যাল রিফর্মার বলে প্রতিষ্ঠিত করা। জিমের স্ট্রাগল ছিল টু এস্টাবলিশ হিমসেলফ অ্যাজ আ হিরো। স্টিফেনের উদ্দেশ্যটা কি? সে নিজের নামকে প্রতিষ্ঠিত করতে চায়, সে নিজের নামে পরিচিত হতে চায়। আমরা সবাই আমাদের লাইফের একটা পর্যায়ে এসে চাই যে বাবা, খালু, মামা, তার পরিচয় থেকে নিজের পরিচয়, মানে নিজের একটা পরিচয় আমরা করতে চাই, মানে নিজেকে এস্টাবলিশ করতে চাই যাতে মানুষ আমার নামে আমাকে চেনে। সেটা কিন্তু স্টিফেন তার এই বয়সন্ধি থেকে ওর মাথায় ঢুকে গেছে যে স্টিফেন ওয়ান্টস টু মেক এ নেম ফর হিমসেলফ in order to illustrate his attempt to find out his identity. বারবার দেখবেন ও নিজেকে চিনতে যাচ্ছে, ওকে, ওর আইডেন্টিটি নিজেই জানতে চাচ্ছে। His identity, which becomes a translation for him. It involves a relationship between identity and language exists at the root of adolescent identity crisis and the adolescence movement into adulthood. খুবই ইম্পর্টেন্ট একটা কথা কে বলেছেন? ব্যাক্সটার তার 2000 সালের একটা আর্টিকেলে উনি বলেছেন, ব্যাক্সটার সাহেব,
a relationship between identity and language. আপনার আত্মপরিচয় আর আপনার ভাষা, আপনার যে ল্যাঙ্গুয়েজ, এটার সাথে একটা খুব গভীর সম্পর্ক আছে। আপনার ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ যদি আমরা বুঝতে পারি, আপনার কথা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আপনার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো। আইডেন্টিটি, ল্যাঙ্গুয়েজ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে অ্যাডোলেসেন্ট আইডেন্টিটি, বয়ঃসন্ধির সময়ে ছেলে বা মেয়ে, বয়ঃসন্ধি ছেলে বা মেয়ে তাদের কথা মন দিয়ে শুনতে হয়, ল্যাঙ্গুয়েজকে অ্যানালিসিস করে তাদের আইডেন্টিটি। এখন দেখবেন যারা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, যারা অ্যানালিস্ট আছেন, যারা বিভিন্ন থেরাপি নেয়, মেন্টাল থেরাপি, সাইকিয়াট্রিস্টের কাছে যায়, সাইকোলজিস্টের কাছে যায়, এই যে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটার ভিত্তি কি? এটার ভিত্তি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে অ্যানালিসিস করে আমরা ক্যারেক্টারকে বুঝতে চাই। এই তো সাইকো অ্যানালিসিস, সাইকোলজিক্যাল অ্যানালিসিসের ফাউন্ডেশন। আমরাও যদি অ্যাডোলেসেন্ট স্টিফেনকে যদি তার বুঝতে চাই, তার আইডেন্টিটি সম্পর্কে জানতে চাই, আমরা তার ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করতে হবে। ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার গিভস আস কি, আমাদেরকে ল্যাঙ্গুয়েজই আমাদেরকে মানে নির্দেশনা দিবে, আমাদেরকে সংকেত দিবে, সিগন্যাল দিবে টু আইডেন্টিফাই দ্য আইডেন্টিটি, ওই পরিচয়টা বোঝার জন্য। অ্যাডোলেসেন্ট আইডেন্টিটি ক্রাইসিস, আমরা বয়ঃসন্ধিকালে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, এটা মোটামুটি আমরা সবাই ভুগি। একটা সময় গিয়ে আমাদের যখন ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল চেঞ্জ আসে, তখন আমরা নিজের পরিচয় সম্পর্কে একটু মাঝে মাঝে সংকটে ভুগে, পরিচয় সংকটে। এবং এই আইডেন্টিটি ক্রাইসিসটা ইম্পর্টেন্ট। বাইরের দেশে দেখবেন ওরা 16 বছর বয়সে বা 15 বছর বয়সে দে লিভ দেয়ার ফাদার্স হোম, মানে বাবা মা ত্যাগ করে সে একটা বাসা ভাড়া নেয়, একটা জব নেয়, পার্ট টাইম জব বা ফুল টাইম জব করে 16 বছর বয়স থেকে, 15 বছর বয়স থেকেই। এবং তারা, এটাই কিন্তু তাদের অ্যাডাল্টহুডে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। তাদের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস কাজ করে, বিশেষ করে আমেরিকা বা ইউরোপে তারা যখন হাই স্কুল পাস করে, বিশেষ করে ইন নর্থ আমেরিকা, when they pass their high school, তখন কিন্তু তারা জবে ঢুকে যায়, নানা রকম পার্ট টাইম জবে ঢুকে যায়। যাদের অনেক বেশি ধৈর্য থাকে তারা হয়তো কলেজে যায়, কারণ কলেজ ইজ ভেরি এক্সপেন্সিভ ইন ইউরোপ এন্ড আমেরিকা। এখন ওই সময় আমরা স্টিফেনের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস পাচ্ছি। এবং এই যে অ্যাডোলেসেন্ট মুভমেন্ট ইনটু অ্যাডাল্টহুড, যৌবনে যাওয়ার জন্য, ম্যাচিউরড স্টেটে যাওয়ার জন্য কিন্তু এই ক্রাইসিসটা সবাইকে অতিক্রম করতে হয়। যারা যারা এই ক্রাইসিস অতিক্রম করে নাই তারা কখনো সত্যিকার অর্থে ম্যাচিউরড কিন্তু হতে পারে না। কেন অন্য 8-10টা মানুষের তুলনায় স্টিফেন অতি দ্রুত সে অ্যাডাল্টহুডে যাচ্ছে? কারণ মেন্টালি সে অন্যদের থেকে ম্যাচিউরড, কারণ সে প্রতিটা স্টেপে এই আইডেন্টিটি ক্রাইসিস পার হয়ে এসেছে। এরপর ম্যাকব্রাইড নামে খুবই প্রখ্যাত একজন রিসার্চার, তার একটা লেখা থেকে আমরা কিছু অংশ পড়ছি। রেফারেন্স হচ্ছে ম্যাকব্রাইড। স্টিফেন্স পারসেপশন অফ সেলফ অ্যান্ড স্ট্রাগল উইথ আইডেন্টিটি, এই যে সে স্ট্রাগল করছে নিজের পরিচয়, নিজেকে বোঝার জন্য, নিজেকে জানার জন্য। জিম যেমন স্ট্রাগল করেছিল সেলফ ফর সেলফ রিয়েলাইজেশন, এখানেও স্টিফেন নিজেকে বুঝতে চাচ্ছে উইথ কোয়েশ্চেনিং দ্য নেম। সে শুরু থেকেই তার নাম নিয়ে অবসেসড। কেন আমার নাম ডেডালাস রাখা হলো? এর পেছনে কারণ কি? এই যে আমি জন্মেছি, আমার জন্মানোর কারণ কি? এই যে আমি পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি, হাঁটাচলা করছি, খাচ্ছি দাচ্ছি, হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি? এই যে আমি জীবন যাপন করছি, হোয়াট ইজ মাই ফিউচার? আমি কে? আমি কোথায় আছি? কোথায় যাব? এই যে জিজ্ঞাসাগুলো, এগুলো কিন্তু সবারই আমাদের মনে আছে। এই যে সেলফ আইডেন্টিটি, সার্চ ফর সেলফ আইডেন্টিটি, সার্চ ফর সেলফ রিয়েলাইজেশন, এটাই কিন্তু স্টিফেনকে তাড়া করে বেড়াচ্ছে। The significance of his name precipitates in questions of paternity. যখনই সে বাবার সম্পর্কে জানতে চায়, তখন বাবাকে সে নিজের চোখে দেখে। অন্য 8-10টা বাচ্চা তার বাবাকে রোল মডেল মনে করে,
কিন্তু স্টিফেন ডেডালাসের সামনে তার বাবা মদ খেয়ে মাতলামি করে, উল্টাপাল্টা কথা বলে, একটা সময় বাবার প্রতি তার যে সম্মান সেটা চলে যায়। এখন একটা ছেলে বাবার সাথে সম্পর্ক ভালো থাকলে তার কিন্তু একটা ন্যাচারাল গ্রোথ হয়, কিন্তু এখানে ছোটবেলা থেকেই স্টিফেন ডেডালাসের তার বাবার প্রতি একটা বিতৃষ্ণা ঘৃণা কাজ করছে। এটা কিন্তু তার অ্যাবনর্মাল গ্রোথের একটা কারণ। দেখবেন বাবা অথবা মা কারোর সাথে যদি বাচ্চার অ্যাবনর্মাল রিলেশন থাকে তাহলে কিন্তু এটা তার পরবর্তী জীবনে কিন্তু প্রভাব ফেলে। দেখবেন তার গ্রোথে প্রবলেম, সে হয়তো মানে অনেক ডিপ্রেশনে ভুগছে। বাবা মার সাথে নর্মাল সম্পর্ক না থাকলেই দেখবেন তারা নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেমের ফেস করে। হি ট্রাইস টু বি লয়াল টু হিজ ব্লাইন্ড অ্যাকসেপ্টেন্স অফ অথরিটি। প্রথম প্রথম সে নিজেকে জানার জন্য সে রিলিজিয়নের কাছে সারেন্ডার করে। সে তো জানে না পৃথিবী সম্পর্কে, সে প্রথমে রিলিজিয়নের কাছে সারেন্ডার করে। পরবর্তীতে সে পলিটিক্স দেখে, পলিটিক্স সম্পর্কেও তার একটা আইডিয়া আসে যে হ্যাঁ, পলিটিক্স মে বি অ্যান অ্যান্সার। বাট এই যে রিলিজিয়ন এন্ড পলিটিক্স, এই দুইটার প্রতি তার একটা ভয়ানক বিতৃষ্ণা জন্মালো। কখন? এই যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে এবং গত ক্লাসে স্টাডি করেছি, হিজ অ্যাবিলিটি টু ডু ইজ রুইন বাই দ্য আর্গুমেন্ট অ্যাট ডিনার অ্যাট হোম। ক্রিসমাস ডিনারে যখন রাজনীতি আর ধর্মের মধ্যে খুব বিশ্রী একটা ঝগড়া হলো, তার বাবা আর বাবার বন্ধু ছিল রাজনীতির পক্ষে, আর তার আয়া দান্তে ছিল ধর্মের পক্ষে। এই দুই দলের মধ্যে খুবই বিশ্রী একটা ঝগড়া হয় এবং তাদের ক্রিসমাস ডিনার ধ্বংস, মানে একদম মাটি হয়ে যায়। তখন এই ছোট বাচ্চা স্টিফেন ডেডালাস তার বোথ রিলিজিয়ন এন্ড পলিটিক্স, এই দুইটার প্রতি তার একটা বিতৃষ্ণা তৈরি হয়। and later by unfair punishment he receives at school. স্কুলেও দেখা যায় টিচাররা তাকে বিনা কারণে, ছোটখাটো কারণে তাকে শাস্তি দিত, মানে তার কাছে খুবই অন্যায় মনে হতো। স্টিফেন ডেডালাস বড় হচ্ছে, চারদিকে সে শুধু অন্যায় দেখতে পাচ্ছে, শুধু অন্যায়, unfairness. When he is punished for too much and his confusion and disappointment are emphasized by the way he thinks the priest is going to shake his hand with him. একটা সময় রিলিজিয়নের প্রতি তার কিন্তু বিতৃষ্ণা চলে আসে। বিতৃষ্ণা আসার কারণেই সে কিন্তু নানা রকম সিন, পাপ কর্মে জড়িয়ে যায়। সে প্রস্টিটিউটদের সাথে ওঠা বসা শুরু করে, নিউমেরাস ফিজিক্যাল রিলেশনশিপ উইথ প্রস্টিটিউটস। পরে একটা সময় তার মধ্যে ভয় কাজ করে যখন ফাদার আর্নল্ড gives a very deadly description of hell. নরকের এরকম ভয়ঙ্কর বর্ণনা শুনে সে আবার ভয় পেয়ে যায়, একদম খুব সিরিয়াসলি সে ধর্মকর্ম করা শুরু করে। কিন্তু একটা সময় আবার সে ফিল করে যে ওর মন বসছে না রিলিজিয়নে, ওর মন বসছে না, ওর ভালো লাগছে না। একটা সময় আমরা দেখি যে সে রিলিজিয়নটাকেও ত্যাগ করে। সবার শেষে গিয়ে আমরা একটু সামনে যাই, কনক্লুশনটা দেখেন। As it had been discussed before, James Joyce creates a deeply personal and emotional portrait of every man. দেখেন এই কথাটা আমরা কিন্তু বারবার বলে আসছি, এই কথাটা ফাতেমে আজিজ মোহাম্মদী উনিও বলছেন। James Joyce creates a deeply personal and emotional portrait of every man, common man, আপনি আমি, personal and emotional portrait to every man. যদিও আমাদের নভেলের নাম হচ্ছে A Portrait of the Artist as a Young Man, কিন্তু অ্যাকচুয়ালি this is a portrait of every man. ঠিক আছে, জেমস জয়েস উনি ইমোশনাল এন্ড পার্সোনাল পোর্ট্রেট টু এভরি ম্যান, সাধারণ মানুষ। স্টিফেন ডেডালাসের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। জেমস জয়েস ক্রিয়েটস আ পার্সোনাল এন্ড ইমোশনাল পোর্ট্রেট টু এভরি ম্যান। স্টিফেনকে জানতে পারলে আমরা জয়েসকেও চিনতে পারি, একই সাথে আমরা নিজেদেরকেও চিনতে পারি। মডার্ন ম্যান, কমন ম্যান সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়। Portrait of every man. The study of the main character of a portrait, Stephen Dedalus showed that Joyce tried to capture the insufficiency of self-awareness
and freedom in his life. Insufficiency of self awareness, আমরা আসলে আমরা যে কি নিজেদের সম্পর্কে নিজেদের আইডিয়া ক্লিয়ার না, we are not aware. মাফ করেন। Sorry for the disturbance. Okay. The insufficiency of self awareness and freedom in life, এটা শুধুমাত্র স্টিফেনের জীবন না, আমাদের জীবনেও আমরা কিন্তু সংগ্রাম করে জীবনের একটা বড় অংশ পার করে দিই নিজেদেরকে জানার জন্য, এবং একটা সময় আমরা স্বাধীনতা চাই জীবনের একটা পর্যায়ে, কিন্তু স্বাধীনতা সম্পর্কে আমাদের আইডিয়াও কিন্তু ক্লিয়ার না, আমরা স্বাধীনতা বলতে কি বুঝি সেটাও কিন্তু ক্লিয়ার না। ইট ইজ রিয়েলি আওয়ার আইডিয়া অ্যাবাউট আওয়ারসেলভস, আমাদের অস্তিত্ব সম্পর্কে, আমাদের স্বাধীনতা সম্পর্কে আমাদের আইডিয়া কিন্তু খুবই ইনসাফিসিয়েন্ট। স্বাধীনতা মানে কি এটা কিন্তু আমরা আসলে অনেকেই জানি না, বেশিরভাগ মানুষই, আমি বলি 99% people, they do not know what is the meaning of freedom. ফ্রিডমটার মানে কি? এই যে আমরা বলি আমরা স্বাধীনতা চাই, কিন্তু আসলে স্বাধীনতা কি সবার জন্য? সবাই কি সেই স্বাধীনতাটাকে মেনটেন করতে পারে? সবার জন্য স্বাধীনতা না। এবং কারণ কারণ তারা স্বাধীনতা মানেটাই জানে না, তাদের নলেজে এটা নাই, তাদের বোধের মধ্যেই স্বাধীনতা বিষয়টা নাই, তারা জানে না স্বাধীনতা কি বিষয়। দ্য ইনসাফিসিয়েন্সি অফ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্রিডম ইন লাইফ, আমাদের এই নভেলের একটা খুবই গুরুত্বপূর্ণ থিম হচ্ছে এই যে আন্ডারলাইন করা, কাগজ কলম থাকলে লিখে রাখেন, দ্য ইনসাফিসিয়েন্সি অফ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্রিডম ইন লাইফ। আপনারা যদি একটু কষ্ট করে লর্ড জিম নভেলের কথা যদি স্মরণ করেন, সেখানেও আমাদের একটা থিম ছিল, দ্য ইউনিভার্সাল স্ট্রাগল ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আইডেন্টিটি। সেম সেম থিমটাই কিন্তু এই নভেলেই আছে, দ্য স্ট্রাগল অফ সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্রিডম, মিনিং, কারেজ অ্যান্ড সেলফ আইডেন্টিটি। এই দুইটা নভেলের মধ্যে আমরা থিমের দিক থেকে একটা খুবই দারুণ মিল পাচ্ছি। দুটো মেইন ক্যারেক্টারই তারা they are struggling for their self identity, realization and freedom. Both Jim, স্টিফেন ডেডালাস, এবং আপনারা যদি ম্যান এন্ড সুপারম্যান নাটকের ট্যানারকে মনে করেন, সেও কিন্তু স্বাধীনতার পেছনে ছুটছে, ড্রিম, ফ্রিডম, এরা তিনজনই স্বাধীনতার পেছনে ছুটছে, কিন্তু তিনজনের মানে উদ্দেশ্য কিন্তু তিন রকম। জন ট্যানার সে কেন স্বাধীন থাকতে চায়? কারণ সে সমাজ পরিবর্তন করতে চায়। জিম কেন স্বাধীন থাকতে চায়? কারণ সে তার স্ক্যান্ডাল থেকে পালাতে চায়। জিম ডিমান্ডস হিজ ফ্রিডম ফ্রম স্ক্যান্ডাল, সে তার এই যে স্ক্যান্ডাল থেকে মুক্তি চায়। আর আমাদের স্টিফেন ডেডালাস, সে কেন ফ্রিডম চায়? কারণ সে আর্টিস্ট হতে চায়। স্টিফেন ডেডালাসের মতে, an artist cannot create art without complete freedom. এখন আমরা যদি সেলফ অ্যাওয়ারনেস, ফ্রিডম সম্পর্কে আইডিয়া পেতে চাই, তাহলে আমাদের এই জিনিসগুলো সম্পর্কেও জানতে হবে, which comes into contact with universal feelings of detachment, guilt and awakening. Detachment মানে কি? বিচ্ছিন্নতা। একটা সময় আমাদের মনে হয় না যে কোনো কিছুর সাথে আমাদের আসলে মেন্টাল কানেকশনটা নাই। আমাদের এক ফ্রেন্ডের সাথে সারাদিন চলাফেরা উঠা বসা করতেছি, একসাথে খাইতেছি, একসাথে আড্ডা দিতেছি, কিন্তু তারপরেও তার সাথে মেন্টাল কানেকশনটা নাই। হাজবেন্ড এন্ড ওয়াইফ একসাথে 50 বছর সংসার করেছে, তারপরে দেখা যায় যে তাদের মধ্যে কোথায় যেন একটা দূরত্ব, ডিটাচমেন্ট, সেপারেশন। ডিটাচমেন্ট সম্পর্কে জানতে হবে। গিল্ট, অপরাধবোধ, আমরা আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে গিল্টি ফিল করি, আমরা পরিতাপ করি যে কেন এই কাজটা করলাম, আমরা উই রিপ্রোচ, আমরা পরিতাপ করি আমাদের কার্যক্রমের জন্য। অ্যান্ড অ্যাওয়েকেনিং, আমাদেরকে সেই ঘুম থেকে জাগতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে। অ্যাওয়েকেন, আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা সবাই এক ধরনের মেন্টাল স্পিরিচুয়াল স্লিপের মধ্যে আছি, আমরা ঘুমাচ্ছি, জেগে জেগে ঘুমাচ্ছি,
আমাদেরকে সেই ঘুমটা ভাঙাতে হবে। The result is the relationships that are based on wrong factors and consequently instead of shaping a new possibilities leads to loss, failure and destruction. এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। দেখেন, আমরা নিজেদের সম্পর্কে জানি না, আমরা যে স্বাধীনতা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেই, ডিটাচমেন্ট, গিল্ট, অ্যাওয়েকেনিং সম্পর্কে আমাদের আইডিয়া নেই। এটার ফলে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা আগাচ্ছি। সেটা কি? আমরা অনেক ভুল ভুল সম্পর্কে জড়িয়ে যাচ্ছি। ফল্টি, ডিজাস্ট্রাস রিলেশনশিপস, দেখা যায় যে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ দিজ আর টক্সিক রিলেশনশিপস, ডিজাস্ট্রাস রিলেশনশিপস বেসড অন রং ফ্যাক্টরস কনসিকুয়েন্টলি ইনস্টেড অফ শেপিং এ নিউ পসিবিলিটিস। মানে ভুল আইডিয়ার উপর ভিত্তি করে, ভুল ফ্যাক্টরস, ভুল ফাউন্ডেশনের উপর সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কটার ভিত্তিতেই হচ্ছে গলদ। এর ফলে কি হচ্ছে? leads to loss, failure and destruction. Through the novel, by close looking, it becomes obvious that reality is absolutely different from what appears in the story and mine in the Stephen. বাস্তবতা যা দেখা যায় প্রকৃতপক্ষে তাই না। ওই যে আমাদের ওই আয়নাবাজিতে একটা গান খুব বিখ্যাত হয়েছিল না, যা দেখছো তা তা না, সব দেখা জানা না। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, what is apparent, এটাই সবসময় সত্যি না। The reality is an illusion. The reality is an illusion. Reality is absolutely different from what appears in the story and mind of Stephen. বাস্তবতাকে বুঝতে হয়, শুধুমাত্র দেখে আপনি আন্দাজ করতে পারবেন না। There is something different inside. Surface level, deep level, পার্থক্য আছে। The different what appears in the story and the mind. At the end of the novel, he understood that all the ways which he had gone was wrong. নভেলের শেষে গিয়ে স্টিফেন রিয়েলাইজ করে সে যত ডিসিশন নিয়েছে তার জীবনে এখন পর্যন্ত সবই হচ্ছে রং and invaluable, মূল্যহীন। So hereafter he decides to make himself ready for what he belongs to. শেষে গিয়ে সে একটা ফাইনাল ডিসিশন নেয়। That is his final decision. He chooses to be artist. তার জীবনের মূল ডিসিশন, ফাইনাল ডিসিশন সেটা কি? He chooses to be artist. কেন? Because he wants to be free from all the rules and regulation. দেখেন, কেন সে আর্টিস্ট হতে চায়? কারণ সে স্বাধীন থাকতে চায়। এই জিনিসটা অনেকে উল্টা বোঝে। অনেকের মনে হয় সে আর্টিস্ট এই জন্য সে স্বাধীনতা চায়, সে আর্টিস্ট এই জন্য সে স্বাধীন থাকতে চায়, কিন্তু বিষয়টা উল্টা। সে স্বাধীন থাকতে চায়, হি ক্রেভস আলটিমেট ফ্রিডম, এই জন্য সে আর্টিস্ট হতে চায়। ভালো করে দেখেন, আজকের গোটা গোটা যে আলোচনা, এটা হচ্ছে গোল্ডেন সেন্টেন্স, সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স। স্টিফেন ডেডালাস ওয়ান্টস টু বি an artist. কেন? Because he wants to be free from all the rules and regulations. সে সমস্ত নিয়ম কানুন থেকে মুক্তি চায়, স্বাধীন হতে চায়। সে স্বাধীনতা চায়, এজন্যই সে শিল্পী হতে চায়। সে স্বাধীনতা চায়, এজন্যই সে শিল্পী হতে চায়। এজন্য সে সব ছেড়ে, সব পালিয়ে, সব সমাজ, সংসার, ধর্ম, রাজনীতি, দেশ সব ত্যাগ করে সে চলে যাচ্ছে। সে স্বাধীন থাকতে চায়, এই জন্যই সে কি করছে? সে আর্টিস্ট হতে চাচ্ছে। He wants freedom. That is why his final decision is to become an artist. Which happened to him because he is not able to accept others. So he tortures himself by exile and jailing within an imaginary fence in order to be away from others. He experiences a kind of exile. এই যে দেখেন, এক্সাইল, এটা কিন্তু আমরা জিমেও পেয়েছি। জিম যেমন নিজেকে এক্সাইল করে রাখে, একইভাবে এখানে স্টিফেন ডেডালাসও নিজেকে এক্সাইল করে রাখে। জিমেরটা হচ্ছে বাধ্যগত, কম্পালসারি, আর এটা হচ্ছে ওর জন্য নিজস্ব সিদ্ধান্ত। সে এটা তার পার্সোনাল ডিসিশন, অন্যদের থেকে আলাদা থাকা।
silence and cunning, which shows nationality and religions of him. The story is kind of symbolic, allegorical, one which is autobiography of the author. শেষে গিয়ে আমরা এটাতেই আসছি যে this is indeed an autobiography of the author. He experiences a kind of exile, silence and cunning, মানে ওর যে পার্সোনালি নিজে ইচ্ছা করে সবার থেকে দূরে দূরে থাকে, এবং তার যে সাইলেন্স, অন্যদের সাথে সে একটা সাইলেন্স মোডে আছে, ওর মধ্যে কিন্তু সাইলেন্সটা বেশি, খুবই চাপা স্বভাবের তো সাইলেন্স, এন্ড কানিং, এবং সে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে, সে কেন বুদ্ধিমত্তা প্রয়োগ করছে, কারণ তার কাছে নিজের অস্তিত্ব আগে, which shows nationality and religions of him. তাহলে ওর কাছে জাতীয়তাবাদ কি, এই যে এই তিনটা, এক্সাইল, সাইলেন্স এন্ড কানিং। ওর কাছে রিলিজিয়ন মানে কি, এক্সাইল, সাইলেন্স এন্ড কানিং, মানে প্রচলিত জাতীয়তাবাদ ধর্ম, এটাকে সে প্রত্যাখ্যান করে সে নিজের মতো করে একটা ভ্যালু দাঁড় করাচ্ছে। সেই যে সুপারম্যান আমরা পড়েছিলাম, কোয়ালিটিজ অফ সুপারম্যান, সুপারম্যান সে ট্র্যাডিশনাল সবকিছু বর্জন করে, ত্যাগ করে সে নিজের মতো করে রুল তৈরি করবে, সে ট্র্যাডিশনাল সব রুলস এন্ড রেগুলেশন ভেঙে দিয়ে সে নিজের মতো রুল তৈরি করবে। কোয়ালিটিস অফ সুপারম্যান আমরা আর্টিস্টের মধ্যেও পাচ্ছি, তার মানে আর্টিস্ট হ্যাজ দ্য কোয়ালিটি টু বিকাম এ সুপারম্যান, আর্টিস্ট ইজ আ পটেনশিয়াল সুপারম্যান। This story is kind of symbolic, allegorical one which is autobiography of the author. দেখেন সবকিছুই কিন্তু সবকিছুর সাথে কানেক্টেড, আমাদের প্রত্যেকটা টেক্সট, ড্রামা বলেন, তারপরে ম্যান এন্ড সুপারম্যান, তারপর লর্ড জিম, এই যে পোর্ট্রেট, দেখবেন একটা একটার সাথে কানেক্টেড। আমরা সুপারম্যান পড়েছিলাম ম্যান এন্ড সুপারম্যানে, এখন আমরা আর্টিস্ট পড়ছি, আর্টিস্টের সাথে সুপারম্যানের একটা কানেকশন পাচ্ছি, আর্টিস্ট, রিয়েলিস্ট, সুপারম্যান। ওকে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করব, কনক্লুশনটা দিয়ে আমরা এক্সিস্টেনশিয়ালিজমে যাব, তারপর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই পোর্ট্রেটের সিলেবাসটা আমরা আপাতত শেষ করব ফর ফাইনাল। সো আজকে এই পর্যন্তই, আজকের এটা খুব মন দিয়ে স্টাডি করবেন, এই যে আর্টিকেল ফাতিমা আজিজ মোহাম্মদ, এটা খুব মন দিয়ে পড়বেন, এখান থেকে আপনারা ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবেন, এখান থেকেই আপনাদের ওই নেটে কষ্ট করে ঘাটতে হবে না। এটা আর হচ্ছে এর আগে এডি বোর্ডের একটা আর্টিকেল দিয়েছিলাম সামারি, বেশ ভালো আর্টিকেল, এই দুটো স্টাডি করলে আপনারা মোটামুটি এখান থেকে সব অ্যান্সার পাবেন। প্লাস আমাদের একটা টপিক বাকি রইলো, সেটা হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম, এটা আমরা নেক্সট মানডে আমরা কভার করব, নেক্সট মানডে আমাদের রেগুলার ক্লাস, ওইখানে আমরা কভার করব, ওটা করে আমরা আমাদের মোটামুটি ক্লাসটা শেষ করে দেবো আর কি, মানে ক্লাস বলতে এই পোর্ট্রেটের উপরে, তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট টেক্সটে। সো দ্যাটস অল, ভালো থাকেন আপনারা, কোনো কনফিউশন থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। না স্যার কিছু না। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।